আজকে নিউটনীয় বলবিদ্যার আমাদের সেকেন্ড লেকচার। আমরা এর আগে ফার্স্ট লেকচার কভার করেছি। তো আমি তোমাদেরকে আগেও বলেছি আমি যে কয়টা ম্যাথ এখানে সিলেক্ট করেছি আর যে কয়টা থিওরি সিলেক্ট করেছি ইনশাল্লাহ এর মধ্যে কভার থাকবে। এর মধ্যে তুমি কভার পাবা, তুমি শুধু এক্সট্রা করে একটা জিনিস পড়বা, সেটা হলো তোমার মূল বইয়ের অধ্যায়ের শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো একবার দেখে নেবা ইনশাল্লাহ। আমার এই ক্লাস আর তোমার মূল বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে, মূল বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে না, সেগুলো কিন্তু আমি অলরেডি অনেকগুলো কাভার এখানে করে ফেলেছি। তোমার মনের শান্তির জন্য এক্সট্রা করে তুমি ওই ইয়াটাও করবা ইনশাল্লাহ। 100% আমাদের কমন থাকবে। যাই হোক, কথা না পারে আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাই। আমরা সে কথা বলবো নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে। নিউটনের গতির তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রটা কি? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো আমাদের ক্রিয়ার প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ 180, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত, মানে আমি যদি এই দিকে ঘুষি মারি তাহলে আমি বিপরীত দিক থেকে বল পাবো। ধরো একটা দেওয়ালে তুমি এভাবে মারলা, দেওয়াল তোমাকে বিপরীত দিক থেকে বল দেবে, তাহলে মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া 180 ডিগ্রি। ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর হয়। তাহলে ধরো তুমি দেওয়ালকে বল প্রয়োগ করলা, দেওয়াল তোমাকে বল প্রয়োগ করলো, তাহলে বল প্রয়োগ করা হলো একটা দেওয়ালের উপরে আর প্রতিক্রিয়া পাইলো তোমার হাত। তার মানে দুইটা ভিন্ন বস্তুর উপরে এখানে বল প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, আর এই সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র পাই। তাহলে নিউটনের গতির যে তৃতীয় সূত্রটা, এখানে এসে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা পাই। আচ্ছা, আর ভরবেগের পরিবর্তন বলের ক্ষেত্রে তো আমরা আগে পড়েছি। এখন দেখো নিউটনের তৃতীয় সূত্র থেকে কী কী প্রশ্ন আসছে। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? তাহলে এটা আমরা জানি যে 180। নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ নয় কোনটি? দেখো, যাত্রীবাহী বাস, এটা কিন্তু আমাদের জড়তার কাহিনী। যাত্রীবাহী বাস, এটা মেনলি এই এক্সাম্পলটা ব্যবহার করা হয় জড়তার ক্ষেত্রে। তো এই জন্য আমরা এটা যাত্রীবাহী বাস, এটাকে বলবো যে নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ নয়। আমরা বন্দুকের পশ্চাৎবেগ বের করার সময় ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করেছি, রকেটও সেম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে রকেটটা আছে না, রকেটের যে ম্যাথটা, এটা কিন্তু বল প্রয়োগের ম্যাথ, যে আমরা বল প্রয়োগ করছি। তারপরে তো রকেটের ক্ষেত্রে কি হয়, বাহির থেকে একটা বল প্রয়োগের ব্যবস্থা করা হয়, যেটা রকেটের ধাক্কা। রকেটের ওই যে জ্বালানি পড়ে, জ্বালানি পোড়ার পরে সেই জ্বালানিটা রকেটের দিকে, মানে রকেটের পিছন দিয়ে ছাড়া হয়, বিপরীতে একটা ধাক্কা খায়। তো এক্ষেত্রে রকেটের এই বিষয়টাকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের আন্ডারে নিয়ে যাই। আর বন্দুকের পশ্চাৎবেগ, যেটা পশ্চাৎবেগের ক্ষেত্রেও কিন্তু আমরা নিউটনের তৃতীয় সূত্রের আলোচনা এখানে করি। কারণ পশ্চাৎবেগে কী হয়, একটা বন্দুকের গুলি একদিক যায়, বন্দুক একদিক যায়, এই ম্যাথগুলো। যাত্রীবাহী বাস, এখানে কিন্তু আমরা জড়তার আলোচনা করি। তো এই জন্য এখানে যে প্রশ্নটা করছে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ নয় কোনটা, এক্ষেত্রে অনেকের মনে হতে পারে ভাই যাত্রীবাহী বাস, আবার অনেকের মনে হতে পারে রকেট। তো রকেট যখন, মানে রকেটের ক্ষেত্রে দুইটা আলোচনা। একটা হচ্ছে রকেট একবার রানিং হয়ে গেছে, তারপর সে চলতে আসে, ঠিক আছে। তো এই জন্য আবার রকেটের ওই যে জ্বালানি পুরে ক্ষয় হয়ে যাচ্ছে, রকেটের ভরবেগ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জন্য অনেক সময় রকেটটাকে তৃতীয় সূত্রের আন্ডারে আলোচনা করা হয়। তো এক্ষেত্রে এই প্রশ্নগুলো আসলে না কনফিউজিং প্রশ্ন, যে আমি কী অ্যান্সার দেব। তো আমরা নিউটনের দেখবো যে এই প্রশ্নটা বিভিন্ন বইয়ে আছে, কেউ কেউ অ্যান্সার রকেট দেবে, কেউ কেউ অ্যান্সার আবার যাত্রীবাহী বাস দেবে। তো মূল কথা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোই করা উচিত না। তো কারণ প্রত্যেকটা জায়গাতে, রকেটে হোক, বন্দুকের পশ্চাৎবেগ হোক, যদি বাহ্যিক বল না থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা নিউটনের প্রথম সূত্রের বিষয়টা পাবো। তারপর যদি তার উপরে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়,
তাহলে এক কাহিনী পাবো। আর ভরবেগের সংরক্ষণ সূত্র এটা তো সব জায়গায় কার্যকর থাকে, এই জন্য কোনটা ভরবেগের সংরক্ষণ সূত্রের উদাহরণ নয় এটা বের করাটা কিন্তু একটা মুশকিল কাহিনী। আচ্ছা যাক, তো যাত্রীবাহী বাস এটা সাধারণত আমরা জড়তার জন্য আলোচনা করি, এজন্য কনফার্ম এটা যে এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ নয়। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় ক্রিয়া প্রতিক্রিয়া কি হয়, একই বস্তুর উপর ক্রিয়া করে না, ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। এবার দেখো রকেট উড্ডয়ন কোন সূত্রের ফল, আমরা একটু আগে আলোচনা করলাম যে রকেটের যে উড্ডয়নটা এটাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো, এটাকে আমরা নিউটনের তৃতীয় সূত্রের আন্ডারে ফেলবো। আচ্ছা, লিফট, লিফট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে মাঝে মাঝে, তো লিফটের ক্ষেত্রে অনেক ঝামেলার বিষয় আমরা মনে রাখবো না। লিফটের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, লিফট যখন গতিশীল থাকবে তখন তার ত্বরণ, যেখানে ত্বরণ ব্যবহার করতে হবে, লিফটের কোনো অঙ্কে যদি ত্বরণ ব্যবহার করতে হয় তাহলে আমরা সেক্ষেত্রে ত্বরণটা ব্যবহার করব, যদি লিফট ওপরে ওঠে তাহলে জি প্লাসে, যদি লিফট নিচে নামে তাহলে জি মাইনাসে। যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমাদের লিফটের অঙ্কে, লিফটের অঙ্ক মানে আমাদের হয় লিফট ত্বরণের উপরে উঠছে অথবা ত্বরণের নিচে নামছে, এমন পরিস্থিতিতে আমরা শুধুমাত্র ত্বরণের জায়গায় জি প্লাস এ আর জি মাইনাস এ ব্যবহার করব। যদি ত্বরণ না থাকে ত্বরণের মান 0 বসাবো, এই ত্বরণটার মান 0 বসাবো। আচ্ছা, লিফটের সব ম্যাথ একবারে কাভার হয়ে যাবে। লিফটে ভর মাপার যন্ত্র কত ভর দেখাবে, দেখো ভর মাপার যন্ত্র ভর দেখাবে ধরো এম ড্যাশ, আর আমরা প্রকৃত ভর ধরলাম তো ভর মাপার যন্ত্র কত ভর দেখাবে, এটা হলো আমরা দেখব যে লিফট কিভাবে চলছে, এটাকে আমি এভাবে সহজ করে মনে রাখাচ্ছি তোমাদেরকে, বল ভাগ জি, মানে লিফট যেদিকে যাচ্ছে সে অনুযায়ী আমরা একটা বল বের করব, যদি এটাকে প্রতিক্রিয়া বল বলা হয় আমরা বল বের করব, জি বের করব। যেমন ধরো লিফট এ ত্বরণে উপরে উঠলে, লিফট যদি এ ত্বরণে উপরে ওঠে তাহলে ভর দেখাবে, তাহলে বল কি হয় এম এ হয়, মানে বলের জায়গাতে এম এ হয়। আর লিফটের ত্বরণ আমরা কীভাবে বের করি, যেহেতু উপরে উঠছে তাহলে জি প্লাসে, মানে লিফট যখনই ত্বরণে উপরে উঠবে তোমার যদি ত্বরণ দরকার পড়ে তাহলে জি প্লাসে ব্যবহার করবা। তাহলে আমাদের ভর দেখাবে কত, আমরা জানি যে বল ভাগ জি, তো লিফট যখন উপরে যাচ্ছে বল কত এম এ, তো আমরা তো লিফটের ত্বরণ শুধু এ লিখি না, এ জি প্লাসে ভাগ জি। লিফট এ ত্বরণে নিচে নামলে তাহলে বল, এবার যেহেতু নিচে নামছে এম এ, বল তো বের করি আমরা এম এ দিয়ে, আর লিফটের এ তো ডাইরেক্ট এ লিখি না, আমরা লিফটের বেলা এ লিখি এভাবে ভাগ জি। যদি সমত্বরণে চলে, সরি সমত্বরণে না, সমবেগে, সমবেগে বা স্থির থাকলে কে লিফট, সমত্বরণে বা স্থির থাকলে লিফট যদি সমত্বরণে বা স্থির থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ত্বরণের ওই অংশটুকু 0 হয়ে যাবে, তার মানে শুধু এমই থাকছে, জি জি কেটে যায় এম থাকছে। তাহলে সমবেগে বা স্থির থাকলে যা ভর আছে তাই দেখাবে। তাহলে লিফট এ, লিফটের অঙ্ক যখনই আমরা পাবো যেখানে ত্বরণ দরকার পড়বে শুধু জি প্লাসে আর জি মাইনাসে ব্যবহার করবো, আমাদের কাজ হয়ে যাবে। লিফট নিয়ে আর বেশি মাথা খারাপ করার প্রয়োজন নেই।
100 কেজি ভরের একটা বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে বস্তু খাড়া ওপরের দিকে এত বেগে উঠবে? তাহলে বস্তু খাড়া উপরে এত ত্বরণে উঠবে, খেয়াল করো তো, অনেকটা লিফট টাইপের জিনিস মনে হচ্ছে না? যে একটা ভরের বস্তুকে ধরো একটা লিফটই আছে, এত ত্বরণে উপরে তুলবা, তাহলে কত বল প্রয়োগ করতে হবে? তাহলে এই ক্ষেত্রে বল কত হবে? আমরা একটু আগে দেখলাম যে এই টাইপের জিনিসের লিফট, কোনো কিছুকে তোলার ক্ষেত্রে, কোনো বস্তুকে লিফটে আমরা কি করি? লিফট মানে তো কোনো বস্তুকে তোলা, তাই না? লিফট মানেই তো তোলা। তো আমরা লিফট বলতে একটা যন্ত্র, মানে একটা জায়গাকে বুঝি, একটা প্লেসকে বুঝি, যার মাধ্যমে আমরা উপরে উঠি। তো যে কোনো লিফটের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে বল যদি বের করতে বলে, তাহলে এম এ, এখানে এ বলতে কি বোঝাবো আমরা? এখানে এ বলতে হয় জি প্লাস এ অথবা মাইনাস এ। তো আমাদের লিফট যেহেতু এখানে উপরের দিকে যাচ্ছে, তাহলে জি প্লাস এ। তাহলে এম কত? 10। জি কত? যদি প্রশ্নে কোনো কিছু দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা 9.8 বা 10 যেটা সুবিধা হয় সেটা ব্যবহার করব। তো এখানে ত্বরণের মান দিচ্ছে 1.2, তার মানে এখানে 9.8 ব্যবহার করার সুবিধা। 10, 1.2 আর 1.1 দুইটা মিলে হবে 11, তাহলে 110 নিউটন। নিচের দিকে এত ত্বরণে গতিশীল হবে, তাহলে একটা বস্তু নিচের দিকে এত বেগে গতিশীল হয়, এত ত্বরণে গতিশীল হবে, তাহলে কত বল প্রয়োগ করতে হবে আমাকে? তাহলে সেম কাহিনী, এম জি মাইনাস এ, যেহেতু এবার নিচে যাচ্ছে। তাহলে কোনো বস্তুকে যদি বলা হয় যে উপরে নিচে বল প্রয়োগ করার বিষয়, তাহলে এক্ষেত্রে আমরা লিফটের কনসেপ্ট ইউজ করব। তাহলে নিচে নামার ক্ষেত্রে যেহেতু নিচে নামছে জি মাইনাস এ, তাহলে 10, 9.8 মাইনাস 2.8। খেয়াল করে দেখবা, তুমি ভাবতে পারো যে ভাই ক্যালকুলেটর নাই, কীভাবে সলভ করব? দেখো ডাটাগুলো কিন্তু প্রশ্নভাবে দেওয়া, যে তুমি সহজে যোগ বিয়োগ করতে পারবা। 9.8 থেকে 2.8 বাদ দিলে 7 হয়, তাহলে 70। তাহলে লিফট বলতে যে কোনো বস্তুকে উপরে তোলা, নিচে নামানো, এই ধরনের জিনিসই কিন্তু বোঝানো হয়। আচ্ছা, এত ফিট পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলমান একটি লিফটের ওপর এত পাউন্ড, ঝামেলা খেয়াল করছো? অঙ্ক কী হয় হোক, একক খেয়াল করো, এসআই একক কিন্তু না, এগুলো হচ্ছে আমাদের এফপিএস একক, ফুট পাউন্ড সেকেন্ড। ওজনের একদল লোক উঠল, যখন লিফট এত ত্বরণে ওপরে ওঠে তখন এর প্রতিক্রিয়া কত হবে? মানে বল চাচ্ছে। তাহলে আমরা কি জানি? প্রতিক্রিয়া বল এফ সমান এম এ ড্যাশ, আর লিফট যখন উপরে উঠবে জি প্লাস এ। আমরা এফপিএস এককে কাজ করব, কারণ তোমাকে যদি এমসিকিউতে দিচ্ছে আর একক দেখো পাউন্ডাল, এটা এফপিএস একক, ফুট পাউন্ডাল এটা কিন্তু কাজের একক। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এ, সি আর ডি, অর্থাৎ ডাইন হচ্ছে, এটাও বলের একক। তাহলে বলের একক কিন্তু তিনটা, ডাইন একটা, পাউন্ডাল একটা, নিউটন একটা। এটা এসআই একক, এটা হচ্ছে এফপিএস একক, এটা হচ্ছে সিজিএস একক। এখন আর এটা কাজের একক। সো আমাদের এটা অ্যান্সার হচ্ছে না শিওর, এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। তো আমরা আগে মানে বলটা বের করি, সেটা কি বলে এফপিএস এককে আছে, ওটাতেই বের করি। তারপর যদি এটার সাথে না মেলে এফপিএসের সাথে, তাহলে ওটাকে কনভার্ট করে নিউটন আর ডাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এম কত? 163। জি কত? জি তো 9.8 মিটার, বাট আমাকে ব্যবহার করতে হবে 32, কারণ 9.8 মিটার মানে এটাকে 32 ফিট ধরা হয়। এগুলো ছোটো ছোটো বিষয় মনে রাখতে হবে। আর ত্বরণ কত? 8। তাহলে 163 গুণন 40, তাহলে 0 থাকলো, 3 4 12, হাতে থাকলো 1, 4 6 24 25, হাতে থাকলো 2, 4 1 4 আর 2 6। তো এত পাউন্ডাল। এখন দেখো অপশনে আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশনে আছে। এখন অনেকে এই জায়গায় একটা কাজ করবে, সেটা হলো যে এই পাউন্ডকে কেজি বানাবে, ফিটকে মিটার বানাবে,
দিয়ে তার একটা অঙ্কেই অনেকক্ষণ টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পাউন্ডকে কেজি বানানো কিন্তু যাতা কথা না, তারপর আবার ফিটকে মিটার বানাইতে হবে, অনেক ঝামেলা। সো এই ঝামেলাগুলো গিয়ে তারা টাইম ওয়েস্ট করবে। আবার অনেকে কী করবে, এই ম্যাথটা বাদ দিয়ে দেবে। আবার অনেকে কী করবে, যে এভাবে একটা চিন্তা করবে যে আমাদের তো একটা এফপিএস এককে আছে, এফপিএস একক তো একটাই আছে, আর যেহেতু আমাকে এমসিকিউ দিয়েছে তার মানে খুব বেশি কমপ্লেক্স জিনিস তারা দিবে না। এই চিন্তাগুলো করে সে দেখবে এফপিএস একক পাউন্ডাল একটাই আছে, সো অ্যান্সার এটা, সে এই ক্যালকুলেশনও করবে না, মানে সে ভাগ্যের ওপর ছেড়ে দেবে, একটু বুদ্ধি খাটায়। তো যাই হোক, এই ম্যাথগুলো যখন থাকবে কমপ্লেক্স টাইপের ম্যাথ, তুমি বুঝবা যে খুব সহজে অ্যান্সার বের হবে। এরা দেখতে কমপ্লেক্স কিন্তু অ্যান্সার বের হবে খুব সহজে। একটা ঝুলন্ত দড়ি এত টান সহ্য করতে পারে, এত টান সহ্য করতে পারে, এত কেজি ভরের একদল লোক সর্বনিম্ন কত ত্বরণে ওই দড়ি বেয়ে নামতে পারবে। তো এক্ষেত্রে কি নামার বিষয়, কত টান সহ্য করতে পারে, এত টান সহ্য করতে পারে। তাহলে অনেকটা ভাবো যে লিফট একটা দড়িতে বাঁধা থাকে, ওই দড়ির বাঁধা সহ লিফটটা কী হয়, নিচে নামে। তারপরে এখানেও কিন্তু আমরা লিফটের কনসেপ্ট ইউজ করব। তাহলে এখানে কি হচ্ছে, দড়ি বেয়ে নামছে, তাহলে এফ সমান এম জি মাইনাস এ কনসেপ্ট আমরা ইউজ করব। তাহলে কত টান সহ্য করতে পারে, 306। ভর কত এদের, 45 কেজি। জি কত, আচ্ছা এক্ষেত্রে দেখো যেহেতু এটা এমসিকিউ না, আমরা জি এর মান 10 ধরি। তাহলে 306 ভাগ 45 10 মাইনাস এ। এখানে যদি আমরা এটাকে এপাশে নিয়ে আসি, 10 মাইনাস 306 ভাগ 45, মানে এটাকে ওপাশে নিয়ে গেলাম, এটাকে এপাশে নিয়ে আসলাম। তো 450 থেকে 306 বাদ দিই, 450 থেকে 300 যদি বাদ দিতাম তাহলে 150 হতো, আরও 6 যদি বাদ দিই 144 ভাগ 45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা অ্যান্সার কিন্তু এইভাবে রাখবো, যেহেতু রিটেন, সো তোমাকে এর থেকে ভাঙানোর দরকার নেই। আচ্ছা দেখো, আমার পরের প্রশ্ন চলে যাই। একটি লিফটের ছাদে আটকানো একটা স্প্রিং তোলার হুক থেকে 300 কেজি ভর ঝুলছে, মানে ভর মাপা হবে। স্প্রিং তোলার পার্ট কেমন হবে, যদি এত ত্বরণে উপরে ওঠে, যদি এত ত্বরণের নিচে নামে, যদি এত সমবেগে ওঠে। তাহলে যখন সমবেগে চলাফেরা করবে তখন 30 কেজি 30 কেজি দেখাবে। এটা একবারে মুখস্থ হয়ে গেছে আমাদের, যে যখন লিফট সমবেগে চলবে আর লিফটের ভিতরে তুমি যদি কোনো কিছুর ওজন মাপো, ভর মাপো, ওজন না মানে ভর মাপো, তাহলে ভর ওর অরিজিনাল যেটা সেটাই দেখাবে। তাহলে সমবেগের বেলায় বা স্থির থাকার বেলায় যা আছে তাই দেখাবে। ত্বরণে যদি উপরে ওঠে, এটা মনে রাখবে, যদি ত্বরণে ওপরে ওঠে তাহলে বেশি দেখাবে, আর যদি ত্বরণের নিচে নামে তাহলে কম দেখাবে। কি বললাম, যদি ত্বরণে ওপরে ওঠে তাহলে বেশি দেখাবে, আর যদি ত্বরণের নিচে নামে তাহলে কম দেখাবে। তাহলে কতটুকু দেখাবে, এম জি প্লাস এ ভাগ জি। তাহলে কত ত্বরণে ওঠানামা করছে, 5। তাহলে এম এর মান হচ্ছে 30 কেজি, জি অবশ্যই 10 ধরে আমরা হিসাব করব, আর এ হচ্ছে আমাদের 5 ভাগ 10। তাহলে কত হলো, উপরে এই 0 0 একবারে কেটে দিই, তাহলে 3 থাকলো, ইন্টু 15, তার মানে 45 কেজি। যখন নিচে নামবে তখন কি হবে, তখন হবে এম জি মাইনাস এ বাই জি। তাহলে এটা হচ্ছে ভর কত, 30, জি কত 10, এ কত এখানেও 5 ভাগ 10। তাহলে 0 0 কেটে গেল, 3 থাকলো, আর এখানে থাকলো 5, 3 5 15 কেজি। তো এই অঙ্কগুলো
পরীক্ষায় আসার চান্স আছে। এরপর আসো, যে 2 মিটার উঁচু লিফটের ছাদ থেকে, এই যে একটা লিফট, এর মেঝে থেকে ছাদ হচ্ছে 2 মিটার। 2 মিটার উঁচু লিফটের ছাদ থেকে একটা স্ক্রু এখান থেকে খুলে পড়ে গেল, লিফট এত ত্বরণে উঠছে, খেয়াল রাখবা লিফট এত ত্বরণে উঠছে। স্ক্রু কখন লিফটের মেঝেতে পড়বে? দেখো, ঘটনাটা যদি লিফটের ভিতরে না হতো তাহলে কি হতো? ঘটনা যদি লিফটের ভিতরে না হতো তাহলে এইচ সমান হাফ জিটি স্কোয়ার, আমরা এই সূত্র দিয়ে ম্যাথটা করে ফেলতে পারতাম। মানে লিফট যদি ত্বরণে উপরে না উঠতো তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতে পারতাম। কারণ একটা বস্তু স্ক্রু খুলে পড়ে গেছে, তাহলে খুলে পড়ে গেছে মানে পড়ন্ত বস্তু, সূত্র এটা। কিন্তু এখানে কাহিনী হচ্ছে স্ক্রুটা আছে লিফটের ভিতরে, আবার কি হচ্ছে, লিফট উপরের দিকে উঠছে। তো লিফট যখন উপরে উঠে নিচে নামে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি যেখানে ত্বরণের প্রয়োজন পড়বে সেখানে জি প্লাসে অথবা জি মাইনাসে ব্যবহার করবা। তাহলে এখানে আমরা এই অঙ্কটা এই সূত্র দিয়ে করব না, আমরা করব এই সূত্র দিয়ে। হাফ ত্বরণের জায়গায় জি না লিখে জি প্লাসে ইন্টু টি স্কোয়ার, মানে সূত্র সব কিছু সেম টু সেম থাকবে, স্টাইল সব সেম থাকবে, শুধু লিফটের অঙ্কে ত্বরণের জায়গায় এই জি প্লাসে ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমাকে লাগবে টি এর মান, কারণ বলছে কখন মেঝেতে পড়বে, তাহলে টি সমান 2 এসে গুণ হবে, জি প্লাসে এসে ভাগ হবে, একটা রুট ওভার হবে। 2 গুণন উচ্চতা হচ্ছে 2, জি এর মান অবশ্যই আমি 10ই ব্যবহার করব, প্লাস 3, তাহলে 4/13 সেকেন্ড, এটাই আনসার। এটাকে আর ক্যালকুলেশন করার তোমার কোনো প্রয়োজন নেই, এটা এভাবে থাকবে। খুব বেশি হইলে যেহেতু এখানে 4 আছে উপরে 2 লিখে দিতে পারো, 2/√13, কিন্তু যেহেতু রিটেন টাইপের ম্যাথ সেহেতু তোমার এখানে হাত দেওয়ার আর দরকার নেই। আচ্ছা, একটা লিফট এত ত্বরণের নিচে পড়ছে, লিফটের মধ্যে দাঁড়ানো এক লোকের ভর 90 কেজি, তিনি কত ওজন অনুভব করবেন? তাহলে নিচে নামছে, যেহেতু অঙ্ক লিফটের নিচে নামছে, কত ওজন অনুভব করবে? তাহলে আমরা ওজন জানি, তার ভর যত হবে সেই ভরটাকে আমরা জি দ্বারা গুণ করলে ওজন পাবো। এখন লিফটের ভেতরে ভর বের করে কিভাবে? লিফটের ভেতরে ভর বের করে এম জি প্লাস মাইনাসে, এখানে আমরা মাইনাস ব্যবহার করব কারণ নিচে নামছে, ভাগ জি ইন্টু, তাহলে এভাবে আমাদের লিফটের ভিতরে ভর মাপার যন্ত্র কতটুকু ভর দেখায় বা লিফটের ভিতরে ভরটা কতটুকু হবে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করি। আর যেহেতু এরা ওজনের কথা বলেছে, কত ওজন অনুভব করবে, এজন্য ভরের সাথে এক্সট্রা করে জি লাগাই দিলাম, যদিও এই 2 জি কেটে যাবে। তাহলে এম হচ্ছে প্রকৃত ভর কত ওর, 90 কেজি, জি কত, 9.8। খেয়াল করো, আমি কখনো জি এর মান 9.8 ধরছি, কখনো জি এর মান 10 ধরছি। বিষয় হলো যখন যেটা ধরলে তোমার ক্যালকুলেশন সুবিধা হবে তখন তুমি সেটা ধরবা। যেমন এখানে 9.8 ধরা সুবিধা, তাহলে 90 ইন্টু 9.8 মাইনাস 2.8 মানে 7, তাহলে 7 9 63 630 নিউটন, তাহলে 630 নিউটন হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 100 কেজি ভরের একজন লোক লিফটে দাঁড়িয়ে আছে, তাহলে প্রকৃত ভর হচ্ছে 100 কেজি, 2 ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, তাহলে লোকটির উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? তাহলে যদি এই যে ভর আছে ত্বরণে উপরে উঠছে তাহলে বল কত? একদম সিম্পল, তাহলে এম ত্বরণের জায়গায় কি ব্যবহার করব, জি প্লাস এ। তাহলে বল বের করতে বলেছে, ভর আর ত্বরণ গুণ করতে হয়, আর লিফটের অঙ্কে উপরের দিকে উঠলে জি প্লাস এ ত্বরণ, তাহলে আমাদের এম হচ্ছে 100, জি হচ্ছে আমরা একটু 10 ধরি, এ হচ্ছে 2, তাহলে 100 গুণন 12, তাহলে 1200, তাহলে 1200 অ্যান্সার নাই। তাহলে এটা যদি 9.8 ধরতাম, 10 ধরেছি মানে একটু বেশি ধরেছি, তাহলে আমাদের অ্যান্সারও একটু বেশি এসেছে, তাহলে আমরা একটু কম খুঁজবো, তাহলে 1180 এটা হচ্ছে কম।
আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। কোনো ব্যক্তি লিফটের নিচের দিকে নামার সময় কখন নিজেকে ওজন শূন্য মনে করবে? নিচের দিকে নামার সময় কাহিনী কি হয়? নিচের দিকে নামার সময় ওজনটা হয় জি মাইনাসে। তো যদি আমাদের এই ত্বরণের মানটা জি এর সমান হয় তাহলে এটা কিন্তু জিরো হয়ে যাবে, ওজন একবারে কী হয়ে যাবে? জিরো হবে। তো কোনো ব্যক্তি লিফটে নিচের দিকে নামার সময় কখন নিজেকে ওজন শূন্য মনে করবে? তো ওজন শূন্য মনে করবে যদি সে কি বলে তোমার জি ত্বরণে নামে, তাহলে জি মাইনাস জি ইকুয়াল টু জিরো। তাহলে সেকেন্ড ত্বরণে না, ওরে আল্লাহ, এখানে একটা ছোট মানে কি বলে ফন্টের মিস্টেক হয়ে গেছে, এখানে এম হবে না, এখানে হবে জি, মানে বাংলা ফন্ট হয়ে গেছে। তাহলে লিফট জি ত্বরণে নিচে নামবে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। যদি জি ত্বরণে নিচে নামে তাহলে এটা ছিল 3G, এটা ছিল হাফ জি, এটা ছিল 2G। তো যদি জি ত্বরণের নিচে নামে তাহলেই কিন্তু সে নিজেকে ওজনহীন মনে করবে। আচ্ছা, বস্তু কখন অতি ভারহীনতা অনুভব করে? মানে একে তো জি ত্বরণে নামলে সে ওজনহীন নিজেকে ভাববে, জি এর থেকে যদি বেশি ত্বরণে নামে তাহলে অতি ভারহীনতা বলি আমরা এটাকে। তাহলে জি এর থেকেও যদি বেশি ত্বরণে সে নিচে নামে, বিষয়টা কিন্তু হচ্ছে নিচে নামার বেলায়, যদিও প্রশ্নের নিচে নামার আলোচনাটা নাই, তো মাথায় রাখতে হবে এই ঘটনাটা নিচে নামার সময়, এটা নিজ দায়িত্বে ধরে নিতে হবে, নিচে নামার সময়। আচ্ছা, ঢালু তল, এখান থেকে ছোট ছোট অনেকগুলো প্রশ্ন হয়। ঢালু তলের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। ঢালু তল থেকে কিছু প্রশ্ন হয়। এটা যদি থেটা হয়, আমি যদি এই দিকে একটা লম্ব টানি এবং এই দিকে একটা লম্ব টানি, এই কোণটাও সবসময় থেটা হবে। ঢালু তলের বেলায় এটা হচ্ছে ওজন। আমরা যদি চাই যে ওজনের দুইটো উপাংশ বানাবো, তাহলে কোণের দিকে দিতে পারবো mg cos থেটা, আর এই দিকে থাকবে mg sin থেটা। তাহলে যখন কোনো বস্তুকে আমরা উপর থেকে খাড়া নিচে ফেলে দিই তখন পুরো mg ওকে নিচের দিকে নামায়, কিন্তু যখন ঢালু তলে ফেলবো তাহলে mgটা দুইটা পার্টে ভাগ হয়ে যায়, mg cos থেটা আর mg sin থেটা। এই যে mg cos থেটা আছে এটা রাস্তার প্রতিক্রিয়া বল দিয়ে নষ্ট হয়ে যায়, বাকি থাকে শুধু mg sin থেটা। এই mg sin থেটা বস্তুটাকে নিচের দিকে নামাতে থাকে, তাহলে বস্তুকে এই ডিরেকশনে নিচের দিকে নামাচ্ছে mg sin থেটা। আচ্ছা, এটা একটা তথ্য মনে রাখবা, এটা হচ্ছে বল, এই বলটা তাকে নিচে নামাচ্ছে, আর এক্ষেত্রে ত্বরণ হচ্ছে জি সাইন থেটা, কারণ বলের মধ্যে ভর বাদে বাকিটুকু হচ্ছে আমাদের ত্বরণ। আর ঢালু তলের ক্ষেত্রে যদি কখনো ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলে, ঘর্ষণ আমরা একটু পরে পড়ব, যদি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলে তাহলে ট্যান থেটা ব্যবহার করব। আর এই যে সূত্রগুলো আমি বানাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু এই ভূমির দিকের কোণ অনুসারে, যদি এই কোণ অনুসারে হয় তাহলে যেখানে যেখানে সাইন থেটা আছে সেটা কিন্তু কস থেটা হয়ে যাবে, আর যেখানে ট্যান থেটা আছে সেটা কিন্তু কট থেটা হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের যাবতীয় সূত্র এই কোণ অনুযায়ী আমরা চিন্তা করব। তো আমরা একটু দেখি আগে এই ঢালু তলের উপরে কী কী প্রশ্ন আসছে। আচ্ছা, এসি ঘর্ষণ তলে এম ভরের বস্তু নামার সময় প্রতিক্রিয়া বল কত? তাহলে যখন কোনো একটা বস্তু এভাবে নামছে তো এই দিকে কাজ করছে mg cos থেটা, তাহলে প্রতিক্রিয়া বল কত হবে? সেম হবে, mg cos থেটাই হবে, কারণ প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে এসি ঘর্ষণ তলে এম ভরের বস্তুর নামার সময় এর ওপর তলের প্রতিক্রিয়া বল কত হবে? তাহলে তলের প্রতিক্রিয়া বল হচ্ছে এটা। আচ্ছা, চিত্রে মসৃণ আনত তল বেয়ে গাড়ি চলার বস্তুর ত্বরণ কত হবে? এই যে ঢালু তল দিয়ে নামছে, তো যখন ঢালু তল দিয়ে নামবে
ত্বরণ হবে জি সাইন থিটা। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, কোণ কোথায় দিছে? কোণ দিছে কিন্তু উপরের দিকে। তো কোণ যদি উপরের দিকে হয় তাহলে কিন্তু হবে জি কস থিটা। কোণ যদি এটা থাকতো, এটা নিয়ে যদি চিন্তা করতাম তাহলে জি সাইন থিটা হতো। আর যদি উপরের কোণ দিয়েছে তাহলে হবে জি কস থিটা। খেয়াল করছো কত সূক্ষ্ম তারা চেঞ্জ করে দিয়েছে, যে তুমি সবসময় জি সাইন থিটা পড়ছো, পরীক্ষায় জি কস থিটা দিয়ে বসে আছে। আচ্ছা, কপিকল। দেখো, কপিকল থেকে আমাদের মানে এডমিশনে খুব একটা প্রশ্ন হয় না, কখনোই হয় না। তো কখনো হয় না বললে ভুল হবে, ঢাকা ভার্সিটি এখন পর্যন্ত একটা প্রশ্ন দিয়েছিল কপিকলের, আর এছাড়া বাইরে খুব একটা প্রশ্ন কপিকল থেকে আসে না আমাদের। তো তারপর আমরা পড়ে রাখি যদি দুই একটা প্রশ্ন দিয়ে দেয়। পুলের ওপর, আচ্ছা পুল না, পুলি হবে এটা, পুলির ওপর ভার। কপিকলে যে এভাবে আমরা দুইটা বস্তুকে ঝুলাই দিই, এর টান হচ্ছে টি, আর টি দড়িতে টান কাজ করে টি টি। তো পুলির ওপর কতটুকু ভার কাজ করে, এখানে তো একটা পুলি আছে তাই না, পুলির ওপর কতটুকু ভার কাজ করে সেটা হচ্ছে সব সময় টু টি। এটা মনে রাখবো, এটা এমসিকিউ দিয়ে দিতে পারে। তাহলে পুলির উপরে ভার কাজ করে সব সময় টু টি পরিমাণ। আচ্ছা, এরপর এখান থেকে তোমাকে ত্বরণ বের করতে দিবে, দড়ির টান বের করতে দিবে, আর একটা তো বললাম যে পুলির ভার দিতে পারে, পুলির উপর ভার কত, তাহলে টু টি। তো ত্বরণ কীভাবে বের করব? তো এক্ষেত্রে তোমাদেরকে একটা ছোট সূত্র শেখাই দিই আমি, এই সূত্র দিয়ে সবগুলোই করতে পারবা। ধরো এখানে একটা বস্তু আছে M1, এখানে একটা বস্তু আছে M2, এটাকে দড়ি দিয়ে বাঁধা টি টি। তো এটা হলো θ1, এটা হলো θ2। তো আমাদের যেহেতু এমসিকিউ এর প্রিপারেশন, তাই এটা নিয়ে আমরা বেশি মাথা খারাপ করব না, আমরা ত্বরণ বের করব ডিরেক্ট। এ সমান M1G সাইন θ1 মাইনাস M2G সাইন θ2 ভাগ M1 প্লাস M2, সোজা হিসাব, কাহিনী শেষ। তো আমাদের খুঁজে বের করতে হবে যে কখন θ1 আর θ2 কত। θ1 আর θ2টা আমরা, এটা হচ্ছে ভূমির সাথে এই দিক থেকে মেপেছি, এটা ভূমির সাথে এই দিক থেকে মেপেছি, এটা খেয়াল রেখে আমরা ত্বরণটা বের করে নেব। আর যদি টান বের করতে বলে, টান বের করার সময় খেয়াল রাখবো যে বস্তুটা ওপরের দিকে উঠবে, মানে এই দুইটা বস্তু যে কোনো একটা তো উপরের দিকে উঠবে, একটা নিচে নামবে, তোমরা জানোই। তো যে বস্তুটা উপরের দিকে উঠবে তার ক্ষেত্রে M2G সাইন θ2, মানে যে বস্তুর উপরের দিকে উঠছে তাকে আমরা 2 ধরবো, ধরে এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে যদি ত্বরণ বের করতে বলে তাহলে এই সূত্র, আর যদি দড়ির টান বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এক্ষেত্রে খেয়াল রাখবো যে কোনটা উপরে উঠছে, যেটা উপরে উঠবে তার ক্ষেত্রেই শুধু আমরা এই সূত্র, মানে সেটাকে M2 ধরে আমরা অঙ্কটা করে ফেলব। আচ্ছা, আমরা একটু দেখি কয়েকটা ম্যাথ। আচ্ছা, 13 নিউটন ওজনের ও 12 নিউটন ওজনের দুইটা বস্তু ভরবিহীন দড়ি দ্বারা ঘর্ষণবিহীন কপিকলের উপর ঝুলন্ত। 13 নিউটন ওজনের বস্তু নিম্নমুখী ত্বরণ মুক্তভাবে পরন্ত বস্তু ত্বরণের যত গুণ। তাহলে মুক্তভাবে পরন্ত বস্তু ত্বরণ তো জি, মুক্তভাবে পরন্ত বস্তু ত্বরণ হলো জি। আর এ যদি এ ত্বরণে নামে তাহলে এই মুক্তভাবে পরন্ত বস্তুর থেকে কত গুণ? তাহলে 13 নিউটন ওজনের বস্তুর নিম্নমুখী ত্বরণ মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণের যত গুণ। আচ্ছা, এখন জি ভাগ এ না এ ভাগ জি, ঠিক আছে, এটাই কিন্তু ঝামেলা লেগে যায় যে জি ভাগ এ হবে নাকি এ ভাগ জি হবে। দেখো, এত ওজনের বস্তু নিম্নমুখী ত্বরণ, মানে এর কথা বলছে, আমাদের কপিকলের যে ত্বরণ সেটাকে আমরা এ বলছি, মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণের যত গুণ, মানে এ জি এর কত গুণ এটা বের করতে বলছে, এ জি এর কত গুণ। তাহলে এটা কিন্তু যেহেতু বলছে জি এর কত গুণ, সেই জি দ্বারা ভাগ করব।
তাহলে এ বাই জি বের করতে বলেছে। তাহলে 13 নিউটন ওজনের বস্তুর নিম্নমুখী ত্বরণ মুক্তভাবে ত্বরণের কত গুণ? তাহলে এ জি এর কত গুণ, তাহলে কার কত গুণ সেটাতে ভাগ করতে হয়। তাহলে এ ভাগ জি বের করতে বলছে, তো আমরা এ বের করবো। দেখো এখানে কাহিনী হচ্ছে, এখানে একটা বস্তু আছে M1, এখানে একটা বস্তু আছে M2, এর ওজন হচ্ছে 13, এর ওজন হচ্ছে 12, ঝুলাই দিয়েছ, আমরা ত্বরণ বের করব। তো এখানে ত্বরণ বের করার সূত্র আমরা কি শিখেছি? M1G sin θ1 M2G sin θ2 বাই M1 প্লাস M2। তো খেয়াল করো, এদেরকে খাড়া ঝুলাই দিয়েছো, তাহলে ভূমির সাথে কোণ কত? তাহলে ভূমির সাথে খাড়া হয়ে আছে, তাহলে 90 ডিগ্রি। তাহলে M1G মাইনাস M2G ভাগ M1 প্লাস M2। তো ওজন, প্রথম বস্তুর ওজন কত? 13, দ্বিতীয় বস্তুর ওজন কত? 12। ভর, তাহলে এই যে প্রথম বস্তুর ওজনকে জি দ্বারা ভাগ, দ্বিতীয় বস্তুর ওজনকে জি দ্বারা ভাগ, এই জি যদি আমি লসাগু করি, লসাগু সেখানে একটু একটু হালকা মিস্টেক হয়েছে, এটা 12 হবে। এই জির যদি লসাগু করি, তাহলে উপরে থাকলো 1, লসাগু হলো জি, 13 প্লাস 12, জি উপরে উঠে দাও, তাহলে হচ্ছে জি ভাগ 25। তাহলে এ সমান একবার শূন্য করে লিখি, জি ভাগ 25। তাহলে জি যদি এ পাশে নিয়ে আসি, তাহলে এ ভাগ জি এর মান হচ্ছে 1 ভাগ 25। এই যে 1 ভাগ 25, এটা ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। তাহলে এখানে কয়েকটা তথ্য জানার, খেয়াল করছো, একটা সূত্রে কিন্তু অঙ্ক হচ্ছে না, তোমাকে এই এ বাই জি হবে না জি বাই এ হবে, এটা বের করতে শিখতে হচ্ছে। তারপর কপি করে ত্বরণের সূত্র লাগছে, তারপর তোমার ফাইনালি ম্যাথটা হচ্ছে। তো খেয়াল রাখতে হবে যে আমাদের ঢাকা ভার্সিটির যে প্রশ্নগুলো, এটা কিন্তু সরাসরি এক সূত্র দিয়ে হতে পারে, মানে এদের প্রশ্নগুলো কি হয়, তুমি ডিরেক্ট অ্যান্সার মুখে মুখে বলে দিতে পারবা, এই টাইপের হয়। অথবা যেগুলো কমপ্লেক্স হয়, সেগুলো এই টাইপের কমপ্লেক্স হয়, যে তোমাকে ভালো করেই ভাবতে হবে। আচ্ছা, এখানে কিছু আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি, যেখানে ত্বরণ কত আর টান কত, এগুলো ম্যাথ আশা করি দিবে না, কিন্তু যদি দেয়, কারণ বলা তো যায় না, দিয়ে দিতে ফেলতে পারে। তাহলে এখানে M1টা দেখো 7 কেজি, M2টা 10 কেজি, তো এ ভূমির সাথে 90 ডিগ্রি কোণে, আর এ ভূমির সাথে প্যারালাল, এ যদি নিচে নামে এ এই দিকে আগায় আসবে। তাহলে আমাদের θ1 যেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, θ2 যেটা, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তাহলে এ বের করবো কীভাবে? M1 জি, আচ্ছা জিটাকে আমরা 10 ধরি হিসাবের সুবিধার্থে, M1G সাইন θ1 মাইনাস M2G সাইন θ2 ভাগ M1 প্লাস M2। তাহলে 70 সাইন 90 মানে 1, সাইন 0 মানে 0, 70 ভাগ 17 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে ত্বরণ বের হয়ে গেল। যদি টান বের করতে বলে, তাহলে আমরা যে বস্তুটা নিচে নামছে তাকে দিয়ে কিন্তু করি না, তোমাদেরকে আমি শেখাইছি যেটা উপরে উঠছে, তো এখানে তো উপরে ওঠার কিছু নাই, তাহলে এটা দিয়ে চিন্তা করি। তাহলে টি সমান M2G সাইন θ2 প্লাস M2A। তাহলে যে নিচে নামছে তাকে নিয়ে আমরা চিন্তা করছি না, তাকে বাদ দিয়ে বাকিটা। তাহলে M2G সাইন θ2 প্লাস M2A, এ মানে তো এটা, তো এক্ষেত্রে এটা তো 0 হয়ে গেল। তাহলে থাকছে আমাদের শুধুমাত্র 700
ভাগ 17 নিউটন, এগুলো ম্যাথে দিতে পারে। এক্ষেত্রে আমরা একটু আগেই করলাম, ঠিক আছে। এক্ষেত্রে দুইটাই 90 ডিগ্রিতে আছে, তাহলে M1 G sin 90 মানে 1, M2 G sin 90 মানে 1, M1 প্লাস M2, তাহলে এখানে হচ্ছে 10G 20, তাহলে মাইনাস 10G বাই 30, তাহলে 0 0 আউট, G মানে যদি আমি 10 ধরি তাহলে এটা হচ্ছে মাইনাস 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে মাইনাসটা আমরা লেখার প্রয়োজন নাই, মাইনাস দিয়ে এইটুকু বোঝাচ্ছে আমরা যে সূত্রটা বানাইছিলাম সেক্ষেত্রে বাম পাশের বস্তুটাকে আমরা বড় ধরেছিলাম, ডান পাশেরটাকে ছোট ধরেছিলাম, যার কারণে আমাদের মতে জিনিসটা এভাবে ওঠার কথা ছিল। কিন্তু এবার এই দিকে বস্তু বেশি হয়, এবার উল্টা দিক দিয়ে নামছে। এই মাইনাসটা দিয়ে শুধু ওটাই বোঝাচ্ছে যে জিনিসগুলো এই দিক দিয়ে না পড়ে, জিনিসগুলো এই দিক দিয়ে পড়ছে। তো এই জন্য আমরা কপি করার ত্বরণ হিসাবে অ্যান্সার এটা রাখবো, মাইনাসটা দিব না। আচ্ছা, টি কীভাবে বের করতে বললাম? যেটা উপরে উঠছে সেটা ব্যবহার করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটাই উপরে উঠবে, তাহলে M2G প্লাস M2G sin 90, ওটা লিখলাম না, M2A, তাহলে এ তো উপরে উঠছে আমরা শিওর, তাহলে M2 কত? 10 গুণন 10 যোগ M2 হচ্ছে আমাদের 10 ইন্টু 10/3, আমরা শুধু ত্বরণটা নিলাম। আর এ যেহেতু উপরে উঠছে, সো উপরের যে উঠছে তাকে দিয়ে আমরা কাজ করব। তাহলে 100 যোগ 100/3, তাহলে লসাগু করো 300, 400/3 এত নিউটন। এভাবে আমরা অ্যান্সারটা রেখে দিলাম, যেহেতু এগুলো রিটেন, সো এগুলোর পরবর্তী ক্যালকুলেশন তোমাদের করার দরকার নাই, এগুলো এভাবে রেখে দেবা। আচ্ছা, ঘর্ষণ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঘর্ষণ থেকে প্রশ্ন হবেই। তো টুকটাক কিছু বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে ঘর্ষণের সব অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তার মধ্যে একটা হলো যে ঘর্ষণ বল দুই প্রকার, একটা হলো স্থিতি ঘর্ষণ বল। তো স্থিতি ঘর্ষণ বল বস্তুকে সবসময় আটকায় রাখে। তো তুমি যদি স্থিতি ঘর্ষণ বলের সমপরিমাণ বল দিতে পারো তাহলে বস্তু চলার উপক্রম হবে। যদি স্থিতি ঘর্ষণ বলের থেকে বেশি বল দিতে পারো তাহলে কনফার্ম বস্তু চলবে। আরেকটা হলো গতীয় ঘর্ষণ বল। তো ধরো স্থিতি ঘর্ষণ বল তোমাকে আটকাইতে পারে নাই, তুমি বেশি বল দিয়ে ফেলেছো, তখন তোমার বস্তু তো রানিং। এই রানিং অবস্থায় তুমি যে বাধাটা পাবা এটাকে বলা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। তাহলে বস্তু রানিং থাকলে এটা আবার ভাবা যাবে না যে বস্তুকে গতিশীল করতে যে সাহায্য করে যে ঘর্ষণ সেটা গতীয় ঘর্ষণ, এটা কিন্তু ভুল কথা। তার মানে বস্তুর রানিং থাকলে যে ঘর্ষণের বাধাটা সেটা ঘর্ষণ বল সবসময় তোমাকে বাধা দেবে। আচ্ছা, বস্তুর ঘর্ষণ বলের মানটা কত? ঘর্ষণ বলের মানটা আমরা সবসময় বের করব ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু প্রতিক্রিয়া বল। যখন যে রকম পরিস্থিতি তখন সেরকম প্রতিক্রিয়া বল দিয়ে আমরা ঘর্ষণ বলটা বের করব। যদি স্থিতি ঘর্ষণ বল বের করতে বলে তাহলে এখানে শুধু স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেব, যদি গতীয় ঘর্ষণ বল বের করতে বলে তাহলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেব। তাহলে ঘর্ষণ বল যদি বের করতে বলে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। আর ঢালু তলের ক্ষেত্রে আমরা মনে রাখব যে এই কোণ অনুযায়ী এখানে আমাদের ঘর্ষণ গুণাঙ্কের মানটা হবে tan θ। এখন ঘর্ষণ বলের ম্যাথে যদি তোমাকে ত্বরণ বের করতে বলে সেক্ষেত্রে খুবই সিম্পল সূত্র যে কার্যকরী বল
ইকুয়াল টু এম এম। কার্যকরী বল মানে কি, আমরা কতটুকু বল দিয়েছি, ঘর্ষণে কতটুকু নষ্ট হয়েছে, এই দুইটার বিয়োগফল। ঠিক আছে, তো এগুলো ক্যালকুলেশন করে আমরা ত্বরণ বের করব। তো যাই হোক, ঘর্ষণ বল নিয়ে আর বেশি কিছু আমাদের পড়ার দরকার নাই। এইটুক থেকে আমরা দেখব কত প্রকারের ম্যাথ তারা দিতে পারে, আমরা কিছু প্র্যাকটিস করে নিই। 100 কেজি ভরের একটা গাড়ির চাকা ও রাস্তার মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ এস 0.57। গাড়িটি সর্বোচ্চ কত ঢালু রাস্তায় না পিছলায় থেমে থাকতে পারবে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যেহেতু দেওয়া আছে, ট্যান থেটা সমান আমরা জানি মিউ, তাহলে থেটা সমান ট্যান ইনভার্স মিউ, তাহলে ট্যান ইনভার্স 0.57। এখন যদি এটা রিটেন হয় তাহলে তুমি অ্যান্সার এ পর্যন্ত রাখতে পারো, আর যদি রিটেন না হয় তাহলে এমসিকিউ যদি থাকে তাহলে খেয়াল করবা, এটা অপশন যদি এভাবে থাকে তাহলে ভালো, এভাবে লেখা থাকতে পারে 30 ডিগ্রি। তোমরা দেখবা যে ট্যান 30, ট্যান 60 এগুলোর মান কীরকম। তো ট্যান 30 ডিগ্রির মান কিন্তু 0.57 দেখায়, কখনো খেয়াল করছো কি না? ট্যান 30 ডিগ্রির মান 0.57 সামথিং দেখায়। আর ট্যান 60 ডিগ্রির মান এটা হচ্ছে √3, তাহলে ওটা হবে 1.7 টাইপের কিছু একটা। ট্যান 45 ডিগ্রি 1। তো এই টুকটাক মানগুলো কিন্তু তোমাদের আয়ত্তে থাকা লাগবে। তো মিউয়ের মান এমনভাবে দিয়েছে যাতে তুমি সহজেই কী করতে পারো, থেটার মানটা বের করতে পারো। তো যাই হোক, পরের অঙ্কে চলে যাই আমরা। আচ্ছা, এবারে ম্যাথটা দেখো যে 10 কেজি ভরের আয়তাকার একটি কাঠের গুঁড়িকে একটি টেবিলের ওপর রেখে আনুভূমিক দিকে এত বলে 8 নিউটন বল প্রয়োগ করলে গুঁড়িটি চলতে শুরু করে। বিষয়টা হচ্ছে, এটা একটা টেবিলের উপরে তুমি একটা কাঠের গুঁড়ি রেখেছো, এটাকে 8 নিউটন বল আনুভূমিকভাবে দিলে সেকে চলতে শুরু করে। খেয়াল রাখবা, চলতে শুরু করে, মনে রাখবা আমরা যখন এই কথাটা শুনবো চলতে শুরু করে, দ্যাট মিন্স তুমি কেবলমাত্র তার স্থিতি ঘর্ষণটা নষ্ট করে ফেলেছো। এখন সে কী করবে, চলতে শুরু করবে। তাহলে এখানে এই লাইনটা পরে অঙ্ক কী চাইছে সে চিন্তা পড়ে, এই লাইনটা পরে তোমাকে বুঝে নিতে হবে যে বস্তু যেহেতু কেবল চলতে শুরু করেছে, দ্যাট মিন্স এই পরিমাণ বল আমার সেটার স্থিতি ঘর্ষণ নষ্ট করতে খরচ হয়েছে। আচ্ছা, এখন চলতে শুরু করেছে, ভালো কথা। অতঃপর 4 নিউটন বলের সাহায্যে বস্তুটিকে নির্দিষ্ট দূরত্বে গতিশীল রাখা যায়। তার মানে বস্তু যেহেতু এখন রানিং হয়ে গেছে আর রাস্তায় তো ঘর্ষণ ছিলই, এখন 4 নিউটন বল যথেষ্ট তাকে কোনো একটা সমদ্রুতিতে রাখতে। তার মানে এই বলটা খরচ হচ্ছে আমার, খেয়াল করো এখানে কিন্তু আমরা সমদ্রুতিতে চালাচ্ছি, ঠিক আছে, এখানে আমরা সমদ্রুতিতে চালাচ্ছি, দ্যাট মিন্স ত্বরণে যাওয়ার মতো এক্সট্রা বল নাই। অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র কোনো একটা ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করেছি, ঠিক আছে, একটি নির্দিষ্ট দ্রুতিতে চলছে, অর্থাৎ আমরা বলতে পারি সমদ্রুতিতে চলছে। তো এখানে দুইটা বিষয় আমরা জানি, ঘর্ষণ দুই প্রকার, একটা স্থিতি ঘর্ষণ, এটা তোমাকে আটকায় রাখতে চাই। তুমি যদি স্থিতি ঘর্ষণের সমপরিমাণ বল দিতে পারো তাহলে কি হবে, তোমার বস্তু চলার উপক্রম হবে। আচ্ছা, এরপর বস্তু রানিং হয়ে গেল, এখন একটা ঘর্ষণ বল থাকে, সেটাকে আমরা বলি গতীয় ঘর্ষণ বল। এটা বস্তু রানিং থাকলে তাকে কি করে, রানিং অবস্থায় বাধা দেওয়ার চেষ্টা করে। ওকে, স্থিতীয় গতীয় ঘর্ষণ সহগ কত হবে? তো বিষয় হচ্ছে এখানে কোনো ক্ষেত্রে আমার বস্তু কিন্তু ত্বরণ নাই, তার মানে আমার যে বলটা আমি দিচ্ছি এটা পুরোটাই ঘর্ষণের পিছনে খরচ হয়ে যাচ্ছে, যার কারণে এক্সট্রা কোনো ত্বরণ তৈরি হচ্ছে না। তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি যে আমাদের স্থিতি ঘর্ষণ বল হচ্ছে এই অঙ্ক অনুসারে 8 নিউটন, আর গতীয় ঘর্ষণ বল হচ্ছে এই অঙ্ক অনুসারে আমাদের 4 নিউটন। এই পরিমাণ বল দিলে চলার উপক্রম হয়, আর এই পরিমাণ বল দিলে চলন্ত অবস্থায় সে সমদ্রুতিতে চলতে পারছে। আচ্ছা, আমরা ঘর্ষণ বল সমান কি জানি? আমরা ঘর্ষণ বল সমান জানি F সমান মিউ ইন্টু প্রতিক্রিয়া বল। তো এক্ষেত্রে আমার এইদিকে কাজ করছে mg,
উপরে কাজ করছে প্রতিক্রিয়া বল, ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে, এক্ষেত্রে আমরা আর এর পরিবর্তে লিখতে পারি mg। তাহলে দেখো আমি যদি fs ব্যবহার করি তাহলে μs mg, তাহলে μs ইকুয়াল fs বাই mg। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10। দেখো আমরা জি এর মানও 10 ধরবো, জি এর মান 10 ধরলে আমাদের হিসাব সুবিধা হবে। 10 তাহলে 0.08। আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এদের কোনো একক নেই। আবার দেখো, আবার এফ কে সমান আমরা কি লিখবো, তাহলে মিউ কে আসবে, সাথে তো এমজি থাকছে, তাহলে মিউ কে ইকুয়াল এফ কে বাই এমজি। তাহলে এফ কে কত আমাদের 4 নিউটন, 10 গুণন 10, তাহলে 0.04, এটা হচ্ছে অ্যান্সার। আমরা এবার পরবর্তী ম্যাথে চলে যাব। 500 নিউটনের একটি আনুভূমিক বল একটি এত কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে, উলম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে। আচ্ছা, ভালো কথা। 500 নিউটনের একটা আনুভূমিক বল, মানে একটা দেওয়াল আছে এরকম, এটা হচ্ছে দেওয়াল, একটা বস্তু আছে, বস্তুর ভর হচ্ছে 0.5 কেজি। তো কি হয়েছে, 50 নিউটনের একটা বল তাকে ধাক্কা দিচ্ছে এভাবে দেওয়ালে, মানে আমরা অনেক সময় কোনো কিছুকে দেওয়ালে চেপে ধরি, এরকম বিষয়। বস্তুটি আদিতে স্থির ছিল, যদি স্থিতি আর গতিও, স্থিতি না বলে স্থৈতিক বলেছে, কত মানে বাংলার কত শ্রী। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে এত এত হয়, তবে এত এককে মানে এসআই এককে বস্তুটির ত্বরণ কত, বস্তুটার ত্বরণ কত। আচ্ছা, এখানে আমাকে দুইটা জিনিস আগে চেক করতে হবে। এখানে বলছে ত্বরণ কত, আগে দেখতে হবে বস্তু কি চলার উপক্রম হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। তো বিষয় হচ্ছে ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ বস্তুকে আটকে রাখার চেষ্টা করবে, আর কোনো একটা বল বস্তুকে হয়তো বা গতিশীল করার চেষ্টা করবে। আমাকে দেখতে হবে স্থিতি ঘর্ষণ বলের মান কত আর গতীয় ঘর্ষণ বলের মান, সরি মানে স্থিতি ঘর্ষণ বলের মান কত আর কোন বলটা বস্তুকে গতিশীল করার চেষ্টা করছে। তো এর মধ্যে কোনটা বড় সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব যে বস্তু গতিশীল হবে কি হবে না। আগে এটা চেক করতে হবে, তারপর যদি দেখি যে না বস্তু গতিশীল হচ্ছে, দেন আমরা ত্বরণের খোঁজে নামবো। তো আগে আমরা বের করি যে বস্তুকে গতিশীল করতে চাচ্ছে কি। খেয়াল করো, আমি যখন এই কলমটাকে দেওয়ালে এভাবে ধরে রেখেছি, তখন এর ওজন আমি যদি ছেড়ে দিতাম তাহলে এটা কিন্তু পড়ে যাইতো, তার মানে এর ওজন একে নিচে নিয়ে যাইতে চায়, কিন্তু আমি দেওয়ালে ঠেলে ধরে রেখেছি, দ্যাট ইজ ওয়াই সে নিচে নামতে পারছে না। তাহলে আমার এই যে দেওয়ালে ঠেলে ধরা বল, এখান থেকে তৈরি হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল, আর বস্তুর যে ওজন, এই ওজনটা বস্তুকে নামানোর চেষ্টা করছে। তাহলে ওজন বস্তুকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিচের দিকে, ঠিক আছে। এই ক্ষেত্রে ওজনটা বস্তুকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর তুমি দেওয়ালে একটা বস্তুকে চেপে ধরেছো। আগে আমরা চেক করব, সেটা হলো স্থিতি ঘর্ষণ বল কত। তো এফ এস ইকুয়াল মিউ এস ইন্টু আর, মানে প্রতিক্রিয়া বল। তো আমাদের 50 নিউটনের একটা বল ছিল যেটা এভাবে দেওয়ালকে প্রয়োগ করেছে, তাহলে দেওয়ালও কী করবে, একটা বিপরীত প্রতিক্রিয়া দেবে। তাহলে মিউ এস ইন্টু 50, যেখানে মিউ এস এর মান প্রশ্নে দেওয়া আছে 0.6 ইন্টু 50, দ্যাট মিনস 30 নিউটন বল। এই বলটা বস্তুকে আটকায় রাখার চেষ্টা করেছে। এবার আমরা বস্তুর ওজনটা একটু বের করি। বস্তুর ওজন এম হচ্ছে কয় কেজির বস্তু, 0.5 কেজি, 0.5 কেজির একটা বস্তু, জি হচ্ছে 10, তাহলে 5 নিউটন। তাহলে বস্তুকে যে নিচে নিয়ে যাইতে চায় তার ভর হচ্ছে 5 নিউটন, মানে সরি তার ওজন মানে ভর হচ্ছে 0.5 কেজি,
জি এর সাথে গুণ করলাম, ওজন বের হলো। তাহলে এই পরিমাণ বল ওকে নিচে নিয়ে যাইতে চায়। আর স্থিতি ঘর্ষণ বল হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, 30 নিউটন। তাহলে স্থিতি ঘর্ষণ বলের মান এর থেকে বেশি, তাহলে আমাদের এই বস্তু কিন্তু গতিশীল হবে না। বুঝে গেছে? আমাদের বস্তু কিন্তু গতিশীল হবে না। তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে বস্তু স্থির থাকবে, অতএব a = 0। আচ্ছা, এই অঙ্কটা ডিউতে আসছিল, ওখানে সম্ভবত 50 ছিল না, 5 ছিল, 50-এর পরিবর্তে 5 দিয়ে। তাহলে আমরা যদি 5 দিয়ে করতাম, আচ্ছা আমি আচ্ছা অঙ্কটা আমি আরেকটা যে করি, তাহলে আমি 5 নিউটন বল দিয়ে করছি। স্থিতি ঘর্ষণ বল Fs সমান μs r, তাহলে হচ্ছে 0.6 × 5, তার মানে 3 নিউটন। আর আমরা একটু আগে mg বের করছিলাম, বস্তুর ওজন mg, এটা আমরা পাইলাম 5 নিউটন। তার মানে 5 নিউটন বল ওকে নিচে নিয়ে যাইতে চাই, আর 3 নিউটন বল ওকে থামায় রাখতে চাই। তার মানে এবার যেহেতু এ বড়, তার মানে বস্তু এবার গতিশীল হবে, অতএব বস্তু গতিশীল হবে, গতিশীল হবে। তো যেহেতু আমরা শিওর গতিশীল, এবার আমরা ত্বরণ বের করব। তাহলে আমরা জানি সামেশন অফ F = ma। তাহলে আমরা দেখতে পাচ্ছি বস্তুর ওজন বস্তুকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার যেহেতু গতিশীল হয়ে গেছে, তার মানে স্থিতি ঘর্ষণের কাজ শেষ। এবার বাধা দিবে কি? গতি ও ঘর্ষণ। Fk = ma। তাহলে mg মাইনাস μk mg, তাহলে অতএব a সমান mg মাইনাস μk mg বাই m। এবার আমরা ভর বসাই। তো এটা হচ্ছে 0.5 গুণন 10। মিউকে কত ছিল? আমাদের মিউকে ছিল 0.8। ওহো, টাইপিং মিস্টেক হয়ে গেছে। এই মিউকে হবে এটার মান আমরা 0.4 ধরি, কারণ মিউকে থেকে মিউএস সবসময় বড় হয়। মিউকেটা আমি 0.4 ধরলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে 0.4 ইন্টু এম হচ্ছে 0.5 ইন্টু 10 ভাগ 0.5, তাহলে 5 বিয়োগ 10 আর পয়েন্ট আউট, 4 × 5 = 20, মানে 2 ভাগ 0.5। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 0.5। 0.5কে যদি আমরা 5 লিখি, তাহলে উপরে 10 করে দিলাম, তাহলে অ্যান্সার হবে 6। তাহলে আমাদের এই যে বস্তুটা আছে, যদি আমরা এখানে 50 নিউটন বল প্রয়োগ না করে 5 নিউটন দিয়ে আমরা ঠেলে ধরি, তাহলে কিন্তু তার ত্বরণ তৈরি হবে। কিন্তু 50 নিউটন বল যদি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু ত্বরণ তৈরি হবে না। তো এই উদ্দীপক অনুসারে আমাদের এখানে অ্যান্সার কিন্তু নেই, বাট এটা যদি 5 হয়, তাহলে অ্যান্সার হবে এই যে 6। আচ্ছা, পরের প্রশ্ন, এটা ডিউয়ের প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। 1000 মাইক্রোলিটারের একটা বৃষ্টির ফোঁটা পৃথিবী পৃষ্ঠের দিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পড়তে থাকলে মধ্যাকর্ষণের কারণে তার গতিবেগ বাড়তে থাকে। অপরদিকে বাতাস, বিশাল ইতিহাস লিখেছে, অপরদিকে বাতাসের ঘর্ষণ বল গতি কমিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ফোঁটাটি
এত চূড়ান্ত বেগে স্থির গতিবেগ প্রাপ্ত হয় ওই সময় তার উপর ঘর্ষণ বলের পরিমাণ কত। তো বিষয় হচ্ছে এমজি ওকে নামানোর চেষ্টা করছে, আর ঘর্ষণ বল তাকে কী করছে, ঘর্ষণ বল তাকে মানে ঘর্ষণ বল বলতে এখানে বাতাস থেকে যেটা আসছে আর কি, বাতাসের যে বাধাটা সেটা তাকে থামায় দেওয়ার চেষ্টা করছে। আলটিমেট ফাইনালি বস্তুটা স্থির গতিবেগ প্রাপ্ত হয়, তার মানে সমবেগে চলা শুরু করে। তো সেই বাতাসের বাধাটা কত বা ঘর্ষণ বলের মানটা কত। তো যেহেতু সে সমবেগে চলছে তাহলে আমরা বলতে পারি সামেশন অফ এফ ইকুয়াল টু 0। মানে একটা বস্তু তখনই সমবেগে চলে যখন তার উপর বাহ্যিক কোনো বল আর থাকে না। তাহলে আমরা মোট বা নিট বল আমরা ধরতে পারি 0। তো এখানে বল কী কী ছিল, এখানে বল ছিল ওজন তাকে নিয়ে আসার চেষ্টা করছিল, আর বাতাসের বাধা বা ঘর্ষণ বল বলছে এরা। ঘর্ষণ বল বলতে এখানে বাতাস থেকে যেটা সৃষ্টি, ঘর্ষণ বল তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো এমজি নিয়ে আসার চেষ্টা করছে, ঘর্ষণ বল বাধা দেওয়ার চেষ্টা করছে। ফাইনালি কোনো বল সেখানে ছিল না। কেমনে বুঝলাম ছিল না, ওই যে বস্তু সমবেগে চলছে। আচ্ছা, তাহলে এমজি ইকুয়াল ঘর্ষণ বল। তাহলে এম এর মান কত, এরা বলেছে 100 মাইক্রোলিটার। পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি, তাহলে 100 মাইক্রোলিটার মানে 100 × 10⁻⁶ কেজি। জি এর মান আমরা 10 ধরতে পারি বা 9.8 ধরতে পারো, মানে এখানে অপশনগুলোতে 98 আছে দেখতে পাচ্ছি, তাহলে 9.8 এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তাহলে 98 980 10⁻⁶ নিউটন। তাহলে 980 10⁻⁶ নিউটন, এই যে আমরা অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, গাছ থেকে 2 কেজি ভরের একটা নারকেল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা যদি 8.6 হয়, নারকেলের ত্বরণ কত। তো সোজা হিসাব, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। যেখানে যতগুলো বল আছে সবগুলো বলের সমষ্টি, সেখান থেকেই তৈরি হবে বস্তুর ত্বরণের জন্য বল। তাহলে বস্তুটাকে নিচের দিক নিয়ে আসতে চাচ্ছে কে, এমজি। বাধা দিচ্ছে কে, 8.6 নিউটন বল ইকুয়াল টু এম এ। তাহলে এ সমান mg মাইনাস 8.6 বাই এম। তাহলে এম কত বস্তুর, 2 কেজি, 2 গুণন 9.8 মাইনাস 8.6 ভাগ 2, 19.6 মাইনাস 8.6 ভাগ 2। তাহলে 19 থেকে 18 বাদ দিলে হবে 11, তার মানে আনসার হবে 5.5। আচ্ছা, একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। পিছলা বরফের উপর একটা পাথর 2 বেগে চলার 2 সেকেন্ড পর ঘর্ষণের কারণে থেমে গেল। তাহলে পিচ্ছিল বরফের একটা পাথর এত বেগে চলার, মানে এটা হচ্ছে আদিবেগ বোঝা যাচ্ছে, 10 সেকেন্ড চলার পরে সে থেমে গেছে, ঘর্ষণ বল কত। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু কোনো প্রযুক্ত বল নাই, এখানে বস্তুটাকে থামাইছে কে, ঘর্ষণ বল। তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমাদের বাহির থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, এখানে ঘর্ষণ বল আছে যে বাধা দিচ্ছে, মানে বস্তুকে গতিশীল করার চেষ্টায় কোনো বল প্রয়োগ করা হয়নি, আর ঘর্ষণ বল বাধা দিচ্ছে এম এ। এ কীভাবে বের করব, আদিবেগ আছে, শেষ বেগ আছে, টাইম আছে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি এখান থেকে বের করব। তাহলে মাইনাস এফ, এম এর মান কয় কেজি, এম এর মান দেওয়া নেই কেন, আচ্ছা এম এর মান প্রশ্নে নাই, আচ্ছা এমই থাক আপাতত। ভি মাইনাস ইউ, শেষ বেগ 0, থেমে গেছে, আদি বেগ হচ্ছে 2, টাইম লেগেছে 10। তাহলে মাইনাস এফ মাইনাস এম, 2 দিয়ে 10-কে কাটলে 5, এফ সমান এম বাই 5 নিউটন। এটা হচ্ছে ঘর্ষণ বলের পরিমাণ। এখন বিষয়টা হলো এম এর মান উদ্দীপকে দেওয়া নাই, হয়তো বা এখানে তুলতে ভুল হয়ে গেছে, তো এম এর মান যেটা দেওয়া থাকবে আমরা সেটা বসাই দেব। আচ্ছা, একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে 500 নিউটন বল প্রয়োগ করতে হবে। ঘর্ষণ বল এত নিউটন হলে বস্তুর ভর কত।
তাহলে আমাদের সোজা হিসাব, আমরা যতগুলো বল প্রয়োগ করব তার সমষ্টি থেকে তৈরি হবে আমাদের ত্বরণ। আমরা কিছু বল প্রয়োগ করব, ঘর্ষণে কিছু নষ্ট হবে। আমরা বল প্রয়োগ করছি কত, 50 নিউটন, ঘর্ষণ বল কত, 10 নিউটন। তাহলে কাজে লেগেছে কতটুকু, এতটুকু। এম এর মান জানি না, এ হচ্ছে 10, তাহলে 40 এম ইন্টু 10, তাহলে এম এর মান হচ্ছে আমাদের 4 কেজি। তাহলে এম এর মান হলো আমাদের 4 কেজি। নেক্সট, সব অঙ্ক যে আমি করাই দিচ্ছি, কিছু রেখে দেবো নাকি তোমাদের জন্য? একটা কাঠের তক্তার উপর অবস্থিত একটি ইটের নিশ্চল কোণ হচ্ছে এত। কাঠের তক্তার উপর ইটকে রেখে দিছো, এরপর কাঠের তক্তাটাকে তুমি বাঁকা করছো, তাহলে 40 ডিগ্রি পর্যন্ত কি হবে, সে থেমে থাকবে। নিশ্চল কোণ মানে 40 ডিগ্রি পর্যন্ত সে নিশ্চল থাকবে, গতিশীল হবে না। তো সোজা হিসাব, মিউ সমান ট্যান থিটা, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক বের হয়ে যাবে ট্যান 40 ডিগ্রি। আর ট্যান 40 ডিগ্রির মান কত, তো এক্ষেত্রে আমাদেরকে আন্দাজ করে অ্যান্সার করতে হবে। তো একটা হলো যে ট্যান 30 ডিগ্রির মান ছিল আমাদের 0.57, ট্যান 45 ডিগ্রির মান ছিল 1। আচ্ছা, ট্যান 60 ডিগ্রির মান ছিল 1.73। তাহলে আমাদের ট্যান 40 হচ্ছে 30 আর 45-এর এক প্রকার মাঝামাঝি। তেমন সমস্যা হলো এই যে এত ক্লোজ, এই ডাটাটা তুমি কখনোই ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবে না। এটা এই জন্য দিয়ে রাখছি যে এই তিনটার মধ্যে যদি যে কোনো একটা থাকতো, ঠিক আছে, যেমন আমরা এটুক শিওর 0.57 থেকে শুরু হয়ে 1-এর মধ্যে কিছু একটা রেজাল্ট হবে, কারণ ট্যান 30 ডিগ্রির মান 0.57 বা 1/√3, আর ট্যান 45 ডিগ্রির মান 1, তাহলে ট্যান 40 ডিগ্রির মান কত হবে, ট্যান 40 ডিগ্রির মান এই রেঞ্জের মাঝখানে যে কোনো একটা হবে। তো এরকম যদি থাকে তাহলে এটার অ্যান্সার কিন্তু উইদাউট ক্যালকুলেটর একবারে ইম্পসিবল। যদি কেউ মুখস্থ করে যায় শুধুমাত্র সে পারবে, আদারওয়াইজ কোনো ওয়েতে এটার মান বের করা আমাদের পক্ষে পসিবল না, তাও আবার এত ক্লোজ। ঠিক আছে, নেক্সট, কোনো মেঝেতে স্থাপিত 400 নিউটনের একটি কাঠের খণ্ডের উপর আনুভূমিকভাবে 160 নিউটন বল প্রয়োগ করছে, চলার উপক্রম হয়েছে। তার মানে এই যে 160 নিউটন বল, এটার দিয়ে পুরোটাই আমার স্থিতি ঘর্ষণ আমি নষ্ট করেছি। মধ্যবর্তী ঘর্ষণাঙ্ক কত, মানে মিউ এর মান কত? তাহলে আমরা জানি এফ এস সমান মিউ এস এম জি। তো বস্তুটার ওজন কত এটা আমরা জানি, এফ এস হচ্ছে 160, মিউ এস এর মান আমরা জানি না, আর বস্তুর ওজন হচ্ছে 400। তাহলে মিউ এস ইকুয়াল 160 ভাগ 400। তো 0 0 আউট, 8 দিয়ে যদি কাটাকাটি করি 2/5, আর এটাকে বলা হয় 0.4, 0.4। তাহলে অ্যান্সার হচ্ছে 0.4। গতীয় ঘর্ষণ কোণ কত? দেখো, গতীয় ঘর্ষণ কোণ আমরা এফ কে মিউ কে আর এটা আমরা জানি। তাহলে মিউ কে ইকুয়াল এফ কে বাই আর। আবার মিউ কে মানে আমরা জানি ট্যান থিটা, ঘর্ষণ গুণাঙ্ক থেকে ঘর্ষণ কোণ এফ কে বাই আর। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স এফ কে বাই আর। তাহলে কোথায় আছে এফ কে বাই আর, এফ কে বাই আর, আচ্ছা এফ কে বাই আর স্কোয়ার আছে এখানে। ওরে অবস্থা টাইপিংয়ের, টাইপওয়ালার বেতন কমাই দিতে হবে, খুব বিরক্ত করেছে আমাকে এবার। আচ্ছা, অ্যান্সার হবে থিটা সমান ট্যান ইনভার্স এফ কে বাই আর। তো অপশনে মেবি এখানে এফ কে দেওয়া ছিল দিয়ে 5 টাইপিংয়ে হয়ে গেছে, তাহলে অ্যান্সার হবে এফ কে বাই আর। মানে কিছু কিছু বিষয় না একবারে পুরোপুরি একটা টিম ওয়ার্কের মতো। খেয়াল করে দেখো, অঙ্ক কালেকশন করা, ক্লাস নেওয়া কতটা কষ্টের। টাইপারের সামান্য একটা ভুলের জন্য আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমারও কষ্ট লাগছে, তোমাদেরও খারাপ লাগছে। তো যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, এটা অঙ্ক তো করলাম, এটা তো রিপিট দিয়ে দিছে আবার। আচ্ছা, 3 কেজি ভরের একটি কাঠের ব্লককে একটি আনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে? সমবেগে চলবে, দ্যাট মিন্স আমার ত্বরণ দরকার নেই, অর্থাৎ আমার সামেশন অফ এফ ইকুয়াল টু 0।
আমি ত্বরণে যেতে চাই না। তাহলে এত কেজি ভরের ব্লককে একটি আণবিক তলের উপর দিয়ে কত বলে টানলে, তাহলে আমরা টানবো এফ বলে। অবশ্যই ঘর্ষণ বা কেউ আমাকে বাধা দেবে, বাট আমি সমবেগে চলবো। আমার ত্বরণ নাই, ত্বরণ না থাকলে দুইটা ঘটনা ঘটতে পারে, এক আমি স্থির থাকতে পারি, আর একটা হলো আমি সমবেগে চলতে পারি। তো এখানে এরা আমাকে সমবেগে চলতে বলেছে, দ্যাট মিনস এটা কিন্তু গতীয় অবস্থা। সো এখানে যে বাধাটা এটা কিন্তু গতীয় ঘর্ষণ বল। তাহলে আমরা কতটুকু বল দিব, ওখানে ঘর্ষণ বল যতটুকু, গতীয় ঘর্ষণ বল যতটুকু, ততটুকুই দিব। তাহলে মিউ এমজি, যেহেতু আনুভূমিক কাহিনী এগুলো, তাহলে মিউ এর মান প্রশ্ন দেওয়া আছে 0.1, এম এর মান হচ্ছে 3 কেজি, জি এর মান আমি 10 ধরলাম হিসাবের সুবিধার্থে। তাহলে অ্যান্সার হচ্ছে 0.1 আর 10 কাটাকাটি হয়ে যাবে, থাকবে 3 নিউটন বল। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 নিউটন। আচ্ছা, আরেকটা বিষয়, 3-এর কিন্তু ক্লোজ আছে 2.94, তার মানে এবার আমি 10 মানে জি এর মান 10 ধরে নিতে পারবো না, কারণ দুইটাই আছে। তাহলে আমরা জি এর মান 9.8 ধরে দেখি তো কত হয়। তার মানে অপশনের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তাহলে 9.8 আগে গুণ করে নিই, 3 8 24, হাতে থাকলো 2, 3 9 27, 28 29, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, মানে পয়েন্টের পর আমার 2 ঘর হইতে হবে। দেখছো 2.94 একুরেট অ্যান্সার আছে। সো সবসময় যে হুট করে 10 ধরলে অ্যান্সার মিলবে এমনটা না। যদি এমসিকিউ না হয় রিটেন হতো, সেক্ষেত্রে তুমি 9.8 10 যা ধরো সমস্যা ছিল না, কিন্তু যেহেতু এমসিকিউ আর একুরেট অ্যান্সার আছে, সো আমাকে আর এখানে 10 ধরা যাবে না। নেক্সট, গাছ থেকে এত ভরের ফল নিচের দিকে পড়ছে, বাতাসে বাতাসে এত, এটা অঙ্ক আমরা করে ফেলেছি অলরেডি। নেক্সট, এত কেজি ভরের বক্সকে এত ভিতরে মেঝে মধ্যে টানা হচ্ছে, এটাও আমরা করে ফেলেছি। নেক্সট, আচ্ছা, সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এটা একটু মানে 2-1টা প্রশ্ন এখান থেকে আসে। সংরক্ষণশীল বল হলো যে বলের বিরুদ্ধে কাজ করলে আমাদের কাজটা এক প্রকার জমা থাকে, এটাকে বলি আমরা সংরক্ষণশীল বল। আর যে বলের বিরুদ্ধে কাজ করলে কাজ জমা থাকে না, কাজ ওয়েস্ট হয়ে যায়, যেমন ঘর্ষণ বল। ঘর্ষণ বলের বিরুদ্ধে তুমি কাজ করো, তোমার কাজটা কিন্তু জমা থাকবে না। তুমি যদি স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করো, সেই কাজটা স্থিতিশক্তি আকারে জমা থাকবে স্প্রিংয়ে। আবার তুমি যদি গ্রাভিটির বিরুদ্ধে কাজ করো, সে কাজটা কিন্তু জমা থাকবে, পরবর্তীতে ব্যাক পাওয়া যাবে। তো এরকম যে সকল বলের বিরুদ্ধে কাজ করলে কাজটা জমা থাকে, পরবর্তীতে সেটা ব্যাক পাওয়া যায়, সেটা দিয়ে কাজ করা যায়, সেটাকে বলছি আমরা সংরক্ষণশীল বল। আর যে বলের বিরুদ্ধে কাজ করলে কাজটা ওয়েস্ট হয়ে যায়, খরচ হয়ে যায়, অপচয় হয়ে যায়, সেটাকে আমরা বলবো অসংরক্ষণশীল বল। তো এদের উদাহরণগুলো মনে রাখবো আমরা, যে স্প্রিং বল, মহাকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল। আর ঘর্ষণ বল টাইপের জিনিসগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল। নিচের কোনটি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয়? অসত্য মানে কি? অসত্য মানে মিথ্যা। নিচের কোনটা মিথ্যা নয়, মানে মিথ্যা না, তার মানে সত্য। সোজা হিসাব হচ্ছে এই অ আর নয়, দুইটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ মাইনাস, মানে মাইনাসে মাইনাসে প্লাস যেমন হয় সেরকম। অসত্য নয়, তো অসত্য দিয়ে অ দিয়েও আমরা নেগেটিভ করছি, নয় দিয়েও করছি, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তার মানে ওরা চাচ্ছে কোনটা সত্য। তো এই ধরনের প্রশ্ন খুবই রেয়ার, যে কোনটা সত্য নয়, কোনটাকে অসত্য বললে মিথ্যা বলা হবে না, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো ভার্সিটিতে তুমি 10 বছরের প্রশ্ন সার্চ করে একটা পাবা কিনা সন্দেহ। তাহলে কোনটা সত্য? সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কোনটা সত্য? শক্তির অপচয় ঘটে, এটা ভুল কথা। কৃত কাজ পুনরুদ্ধার করা অসম্ভব নয়, তার মানে সম্ভব। হ্যাঁ, কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব। অসম্ভব নয়, অ আর নয় কেটে গেল, তার মানে কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, তার মানে এটা সত্য কথা। যান্ত্রিক শক্তি সংরক্ষণ খাটে না, অবশ্যই খাটে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কোনটা সত্য? কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, এটা সত্য। এবার নেক্সট, স্থিতিস্থাপক বল। স্থিতিস্থাপক বল এটা একটা সংরক্ষণশীল বল। স্থিতিস্থাপক বল একটা সংরক্ষণশীল বল, এর বিরুদ্ধে কাজ করলে আমাদের কাজ জমা থাকে। আচ্ছা,
কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়? আচ্ছা, এটা সান্দ্র বল না, এটা সান্দ্র বল হবে। টাইপারকে আমি এবার খতম করে দেব। সান্দ্র বল, সান্দ্রতা, এটা কিন্তু এক প্রকার ঘর্ষণ টাইপের বল, সো এটা সংরক্ষণশীল বল নয়। তাহলে অ্যান্সার হচ্ছে সান্দ্র বল। ঘর্ষণ বল কিসের উদাহরণ? ঘর্ষণ বল অবশ্যই অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বলের মান কোনটির উপর নির্ভর করে? পথের উপর নির্ভর করে। সংরক্ষণশীল বলের মান পথের উপর নির্ভর করে না, আর অসংরক্ষণশীল বলের মান পথের উপর নির্ভর করে। ভরবেগের সংরক্ষণ সূত্র একটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসেই। ভরবেগের সংরক্ষণ সূত্র মানে কোনো একটা ঘটনা ঘটার আগে এবং পরে ভরবেগ সবসময় সংরক্ষিত থাকবে। ঠিক আছে, ধরো অনেক সময় আমরা দেখি না, দুইটা গাড়ি ধাক্কা লাগলো, দুইটা বস্তুর কলিশন ঘটলো, তো এই ক্ষেত্রগুলোতে আমাদের ভরবেগ সংরক্ষিত থাকবে। মানে ঘটনার কিছুক্ষণ আগের ভরবেগ আর ঘটনার পরের ভরবেগ এটা সবসময় সংরক্ষিত থাকবে। তো এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে শুধু ভরবেগ সংরক্ষিত থাকবে ব্যাপারটা এমন না, ভরবেগের যে উপাংশগুলো, আনুভূমিক উপাংশগুলোও সংরক্ষিত থাকবে, উলম্ব উপাংশগুলোও সংরক্ষিত থাকবে। ভরবেগ সংরক্ষিত থাকা মানে হলো তার প্রত্যেকটা উপাংশ সংরক্ষিত থাকবে। আচ্ছা, এটাকে আমরা সূত্র আকারে এভাবে দেখে আসছি, m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এই সূত্রের সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত, এই জন্য এটার ম্যাথগুলোতে আমরা খুব একটা টাইম দেব না, কারণ যেগুলো একবারে কমন বিষয় সেগুলোতে আমরা একটু হালকা টাইম কম দেব। 4 কেজি ভরের একটা পাখি আম গাছে বসে আছে, পাখিটিকে এত বেগে 20 গ্রাম ভরের বুলেট আনুভূমিকভাবে আঘাত করে, শব্দগুলো খেয়াল রাখবা, আনুভূমিকভাবে আঘাত করলো, পাখির মধ্যে রয়ে গেল পাখির আনুভূমিক বেগ কত? আচ্ছা, এখানে একটা বিষয়, তো বুলেট মানে পাখি বসে আছে, গুলি করলাম, বুলেটটা পাখির মধ্যে থেকে গেল, এবার দুইজন মিলেই পড়ে গেল। তো বিষয় হচ্ছে যে ধরো এটা আমাদের পাখি একটা বসেছিল গাছের ডালে, তুমি এইভাবে আনুভূমিকভাবে গুলি করেছো, তো আমাদের পাখিকে আমরা 1 ধরলাম, পাখির ভর হচ্ছে 4 কেজি। এত বড় পাখি হয়? 4 কেজির পাখি, বাপরে। ভরের একটি পাখি আম গাছে বসে আছে, পাখিটা বসেছিল, তার মানে পাখির আদিবেগ হচ্ছে 0। বুলেটের ভর আমরা m2 ধরলাম 20 গ্রাম, তার মানে এটাকে 0.02 করে দিয়ে আমি, তাহলে কেজি হয়ে যাবে, 1000 দিয়ে ভাগ করলাম। বুলেটের আদিবেগ ছিল 200। আচ্ছা, বুলেটটা পাখির মধ্যে থেকে গেছে, আর বুলেটটা যেহেতু থেকে গেছে, এখন বাকি যে পথটা পাখি চলবে এটা মিলিত অবস্থায় থাকবে। মিলিত বেগের অঙ্ক করেছে না, যে একসাথে মিলিতভাবে চলছে, তার মানে বুলেট আর পাখি আমাদের দুইজনেরই শেষ বেগ সেম। তো আমরা এক্ষেত্রে কী করতে পারি? আমরা ডিরেক্ট ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করব, m1u1 m2u2 m1v প্লাস m2v। তাহলে v সমান m1u1 প্লাস m2u2 বাই m1 প্লাস m2। তো m1u1 0, m2u2 তাহলে 0.02 ইন্টু 200 ভাগ 4 যোগ 0.02। তাহলে আমাদের মিলিত বেগ হচ্ছে, পয়েন্ট দিয়ে 2টা শূন্য কেটে গেল, তাহলে 4 ভাগ 4.02। যেহেতু এটা MCQ না, এটা রিটেন, সো আমি অ্যান্সার এভাবেই রাখবো, আমার আর বেশি দূর আগানোর কোনো প্রয়োজনই নেই। আর যদি এটা MCQ হতো তাহলে অপশন দেখে আমি অ্যান্সার বলে দিতে পারতাম যে 1-এর থেকে একটু কম হবে, সামান্য কম হবে। আচ্ছা, তাহলে পাখি বসেছিল, বুলেট এসে আঘাত করেছে, বুলেট পাখির মধ্যে থেকে গেছে, এবার দুইজন মিলে পড়ে যাচ্ছে, তার মানে দুইজনের মিলিত বেগ সেম। আচ্ছা, এত ভরের একটা বন্দুক হতে এত ভরের গুলি এত বেগে বের হয়ে গেল, বন্দুকের পশ্চাৎ বেগ কত, এই অঙ্ক করতে করতে তোমরা বুড়ো হয়ে গেছো। ঠিক আছে, আমি এই অঙ্কে তোমাদের আর টাইম ওয়েস্ট করছি না। এক্ষেত্রে সরাসরি আমরা একটা সূত্র ব্যবহার করি, mv = -mv। এখানে ভি হচ্ছে বন্দুক, মানে বড় এম বড় ভি,
এগুলো হচ্ছে বন্দুকের তথ্য, ছোট এম ছোট ভি এটা হচ্ছে কি বলে তোমার গুলির তথ্য। তাহলে এম কত 6, বন্দুকের বেগ কত জানি না, গুলির ভর কত 0.1, গুলির বেগ কত 30। তাহলে ভি ইকুয়াল মাইনাস এই পয়েন্ট আর একটা জিরো কেটে গেল, তাহলে 3/6, তার মানে মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড। তো যেহেতু এখানে পশ্চাৎ শব্দটা ইউজ করে ফেলেছে, সো আমরা অ্যান্সার দেওয়ার সময় শুধু 5 ব্যবহার করব। এই দেখছো, তাহলে অ্যান্সার হবে 0.5, 5 না 0.5। কতটা কনফিউজিং, 0.5ও দিয়ে রাখছে আবার 5ও দিয়ে রাখছে, মানে দেখতে একটু 19-20 হইলে বিপদ। আচ্ছা 0.1 আর 30 গুণ করলে হয় 3, ওকে ফাইন, 6 দ্বারা ভাগ করলে হয় 0.5, ঠিক আছে। কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যকর ভিত্তি? এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা এর আগে এটা পড়ছিলাম যে রকেটের বিষয়টা আমরা তৃতীয় সূত্রের আন্ডারে আলোচনা করব। তৃতীয় সূত্র থেকে কিন্তু বস্তুর ভরবেগের সংরক্ষণ সূত্রটা আসে, তো এই জন্য রৈখিক ভরবেগ এটাকে নেওয়া হয় যে কোন নিত্যতার সূত্রে জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি। স্থির অবস্থায় থাকা একটা বস্তু বিস্ফোরণের ফলে M1 M2 ভরের দুটি খণ্ডে বিভক্ত হয়। এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। স্থির অবস্থায় থাকা একটা বস্তু ছিল যার বেগ ছিল 0। বিস্ফোরণের ফলে M1 M2 দুইটা খণ্ডে বিভক্ত হলো, M1 একটা হলো আর M2 আর একটা হলো, দুইটা মানে একটা বস্তু 2 ভাগ হয়ে গেল। ধরো 16 কেজি ভরের একটা বস্তু আছে, 2 ভাগ হয়ে গেল, একটা 4 কেজি হলো, একটা 12 কেজি হলো, এরকম। বস্তু একটাই ছিল আগে, তাহলে বস্তু আগে ছিল একটাই, বেগ ছিল 0। M1 M2 ভরের দুটি খণ্ডে বিভক্ত হলো, খণ্ড দুটি বিপরীত দিকে V1 V2, তাহলে এর বেগ হইল V1, এর বেগ হইল V2। তাহলে V1 V2 অনুপাত কত? তো বিষয় হলো বিস্ফোরণের আগে ভরবেগ ছিল এটা, আর বিস্ফোরণের পরে ভরবেগ এটা। আগে ভরবেগ কত M × 0, পরে কত M1 V1 প্লাস M2 V2। আর ওরা কিন্তু বলে দিয়েছে বিপরীত দিকে বেগ, তার মানে অবশ্যই কী হবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। সো আমরা এটাকে মাইনাস ধরলাম, এটা তো 0। তাহলে M2 V2কে এ পাশে নিয়ে আসো, M2 V2 ইকুয়াল M1 V1। তাহলে চাইছে কি V1 V2, তাহলে M2 বাই M1 সমান V1, V2টাকে আমি এ পাশে নিয়ে আসলাম। তাহলে এই যে আমাদের V1 ভাগ V2 অনুপাত হচ্ছে M2 ভাগ M1, তাহলে অ্যান্সার হচ্ছে M2 বাই M1। আচ্ছা 300 কেজি ভরের কোনো নৌকা, 300 কেজি ভরের কোনো নৌকার দুই গলুই থেকে এত কেজি ভরের দুইজন বালক দুই দিকে লাফ দেয়, নৌকা কত বেগে কোন দিকে চলবে? আচ্ছা এটা একটু এটাই ম্যাথটা আসলে কিন্তু এগুলো রিটেনে আসবে, ঢাকা ভার্সিটির যে রিটেন সেখানে তোমরা এটা পাইতে পারো। তো ব্যাপারটা হচ্ছে যে একটা নৌকা আছে, নৌকাকে দুই পাশ থেকে দুইজন লাফ দিল, ঠিক আছে। নৌকার নিজস্ব একটা ভর আছে, যখন দুইজন দুই দিকে লাফ দিবে তখন নৌকাটা কিন্তু যে কোনো একদিকে গতিশীল হবে। তো লাফ দেওয়ার আগে, ঠিক আছে, এভাবে রেডি ছিল, এ পাশে রেডি হয়ে আছে, আরেকজন ওই পাশে রেডি হয়ে আছে, দুইজন একসাথে দুই দিকে লাফ দিবে। তাহলে এত ভরের কোনো নৌকা দুই গলুই থেকে এত ভরের দুইজন বালক লাফ দেয়। তো লাফ দেওয়ার আগে, আচ্ছা তাদের তথ্যগুলো লিখে নিই। প্রথমটার ভর ছিল 20 কেজি, দ্বিতীয় বালকের ভর ছিল 25 কেজি, আর আমাদের 3 নম্বর বস্তু নৌকাটা এর ভর হচ্ছে 300 কেজি। এরা সবাই কিন্তু আগে স্থির ছিল, মানে লাভ দেওয়ার আগে সব কিছু স্থির ছিল, মানে এরকম পজিশন নিয়ে দাঁড়ায় আছে যে আমরা একসাথে লাভ দেবো দেখি কি হয়। তার মানে সবাই স্থির ছিল। প্রথম ব্যক্তি লাভ দিছে 3.25 বেগে, দ্বিতীয়জন লাভ দিছে 2 বেগে। এটা -2 দিব আমি, কারণ একজনকে যদি আমি প্লাস ধরি আরেকজনকে মাইনাস দিতে হবে, কারণ দুইটা দুই দিকে। আর নৌকা কোন দিকে যাবে এটা আমরা জানি না, নৌকা কোন দিকে যাবে এটা আমরা জানি না। তো আমরা জানি যে ঘটনা যাই ঘটুক ভরবেগের সংরক্ষণ সূত্র এরা মেনে চলতে বাধ্য। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কি? M1 E1
প্লাস m2u2 প্লাস m3u3, যতজন থাকুক সবাই ভরবেগের সংরক্ষণ সূত্র মানবে। তাহলে m1v1 প্লাস m2v2 প্লাস m3v3। তাহলে আদিবেগ সবার তো 0, m1 কত 20, v1 কত 3.25 প্লাস m2 কত 25, v2 কত -2, m3 300, v3 জানি না। তাহলে 0 ইকুয়াল 2 দিয়ে গুণ করলে কত হবে 5 দুগুণা 10, আমি আগে 2 দিয়ে গুণ করে নিচ্ছি, 5 দুগুণা 10, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, সাথে থাকলো 1, 2 দুগুণা 4 আর 1 5, 3 দুগুণে 6, আর 2 ঘর আগে পয়েন্ট আছে, সো আমাকেও 2 ঘর আগে পয়েন্ট দিতে হবে। মাইনাস 25 দুগুণা 50 প্লাস 300 v3। তাহলে 0 ইকুয়াল 50 থেকে 6 বাদ দিলে 44, আরও 0.5 বাদ দিলে 43.5, মাইনাস থাকছে ইন্টু 300 v3। তাহলে 300 v3 ইকুয়াল, এটাকে যদি এ পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে 43.5। তাহলে v3 সমান 43.5 ভাগ 300। আমার যেহেতু ক্যালকুলেটর নাই, আমি এভাবে অ্যান্সার রেখে দেবো। এখন ওরা প্রশ্ন বলছে কত বেগে, এই যে অ্যান্সার পেয়ে গেছি কত বেগে কোন দিকে। তো দেখো ভি এর মানটা আসছে প্লাস, তুমি প্লাস তো একটা ধরেছো মাইনাস একটা ধরেছো, তোমার মান যেহেতু প্লাস আসছে তাহলে আমরা বলবো প্রথম বালক যেদিকে লাফ দিয়েছে নৌকা সেদিকে যাবে। যদি আমার এখানে মাইনাস আসতো তাহলে আমি বলতাম দ্বিতীয় বালক যেদিকে লাফ দিছে নৌকা সেদিকে যাবে। তো আমাদের এটা কি হবে প্রথম বালকের দিকে, প্রথম বালকের দিকে যাবে, যার সাথে চিহ্ন মিলবে গাড়ি সেদিকে যাবে। নেক্সট, 4 কেজি ও 6 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10, 5 বেগে একই দিকে গতিশীল, পরস্পর ধাক্কা খাওয়ার পর যুক্ত অবস্থায় চলতে থাকে। যুক্ত অবস্থায় বস্তুর বেগ কত, ওই যে মিলিত বেগ কত, ব্যাপারটা এরকম। তাহলে মিলিত বেগের ক্ষেত্রে আমরা বেগ বের করতে পারি ডাইরেক্ট সূত্র দিয়ে, m1u1 প্লাস m2u2 ভাগ m1 প্লাস m2। তো এই ম্যাথ আমি আর করাচ্ছি না, এটা তোমরা নিজ দায়িত্বে সুন্দর করে করে নেবে, অত্যন্ত সহজ একটা ম্যাথ। 2 কেজি ভরের একটি ভি বেগে গতিশীল বস্তু অপর একটি স্থির বস্তুকে আঘাত করে, সংঘর্ষের পর উভয় বস্তু এত বেগে গতিশীল হয়, স্থির ভর কত। আচ্ছা, এই যে একটু অনেকগুলো তথ্য দিয়ে রাখছে, আমরা এক এক করে সেগুলোকে আলাদা করব। 2 কেজি ভরের একটি ভি বেগে গতিশীল বস্তু, তার মানে প্রথম বস্তু এটা ধরলাম, এর ভর কত 2 কেজি, এর আদিবেগ কত ভি বেগে। 2 কেজি ভরের একটি ভি বেগে গতিশীল বস্তু, তাহলে ভর 2 কেজি, বেগ হচ্ছে 2। স্থির বস্তুকে, একটি স্থির বস্তুকে ওর ভর কত জানি না, একটা স্থির বস্তুকে ওর ভর আমরা জানি না, স্থির ছিল এটুক বলেছে তারা, তাহলে আদিবেগ 0। আঘাত করে সংঘর্ষের পর উভয় বস্তু এত বেগে গতিশীল হয়, তার মানে সংঘর্ষের পর তাদের যে মিলিত বেগ সেটা হচ্ছে v/4। স্থির বস্তুর ভর কত, তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা আমাদের যে ভরবেগের সংরক্ষণ সূত্র আছে সেটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা কি জানি m1v1 m1u1 প্লাস m2u2 সমান m1v প্লাস m2v। তো m1u1 কত 2v, m2 মান তো আমরা জানি না, আদিবেগ তো 0 ছিল, প্রশ্নই বলেছে। তাহলে m1 এটার মানে আমরা জানি 2, তাহলে 2v প্লাস m2 এর মানও আমরা জানি না, m2v। তাহলে কি থাকলো 2v ইকুয়াল 2v প্লাস m2। আচ্ছা, আমি একটু মিস্টেক করে ফেলেছি, দ্যাটস মাই মিস্টেক। আচ্ছা, ভি এর মান তো এটা, ভি এর মান শুধু ভি লিখছি কেন,
মানে এটা হচ্ছে শেষ বেগগুলা। তাহলে m1 u1 মানে এটা হচ্ছে 2v, এই দুটো গুণ করলে হবে 0, m থাকলেও u নেই, সো 0। m1 হচ্ছে 2, v1 হচ্ছে v/4 প্লাস m2 ইন্টু v/4। তাহলে 2v ইকুয়াল, বা এটা ক্যালকুলেশন, v/2 প্লাস m2v/4। v/2কে এ পাশে পাঠিয়ে দিতে পারি আমরা। পুরো সমীকরণ থেকে আমরা ভি বাদ দিতে পারি, এখানে ভি আছে, এখানে ভি আছে, এখানে ভি আছে, পুরো সমীকরণ থেকে ভি বাদ। আবার পুরো সমীকরণকে 4 দ্বারা গুণ, তাহলে কি হয় 4 দুগুণে 8, এটা 4 দ্বারা গুণ করলে হবে 2 m2, তাহলে অ্যান্সার হবে 6। তাহলে এই প্রশ্ন মাঝে মাঝে এরকম বড়ও দিবে, এক্ষেত্রে তোমাকে ঠান্ডা মাথায় ধীরে ধীরে ভাবতে হবে, একটু তাড়াহুড়ো করলেই এরকম মিস্টেক হয়ে যাবে। আচ্ছা, 5 মেট্রিক টন মানে 5000 কেজি ভরের বালু বোঝা একটি ট্রাক এত বেগে চলন্ত অবস্থায় ট্রাকের ছিদ্র হয়, আচ্ছা ছিদ্র হয়ে গেছে, প্রতি মিনিটে 20 কেজি হারে বালু ট্রাক থেকে নিচে পড়ে গেছে, ভরবেগ সংরক্ষিত থাকে, 50 মিনিট পর ট্রাকের বেগ কত? তার মানে 50 মিনিট আগে আর 50 মিনিট পরে হিসাব। তাহলে আগে আমাদের ভর কত ছিল? 5000 কেজি। আগে বেগ কত ছিল? 20। পরে আমাদের বালু পড়ে গেছে প্রতি মিনিটে 20 কেজি, 50 মিনিটে তাহলে কতগুলো পড়বে? তাহলে আমাদের ছিল তো 5000 আর পড়ে গেছে প্রত্যেক মিনিটে 20 কেজি, 50 মিনিটে 1000 কেজি। তাহলে আমাদের এখন বালু আছে আর 4000 কেজি। তাহলে আমাদের শুরুতে বালু ছিল 5000 কেজি, বেগ ছিল 20, 50 মিনিট পরে আমাদের এখন বালু আছে 4000 কেজি, কারণ প্রতি মিনিটে 20 কেজি পড়ে গেছে, তাহলে আছে কতটুকু? 4000 কেজি। তাহলে এই বালুটা নিয়ে তার বেগটা কত হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আগের ভরবেগ আর পরের ভরবেগ অবশ্যই সেম হইতে হবে। কেন হবে? ওরা বলে দিয়েছে, ভরবেগ সংরক্ষিত হলে। তাহলে 5000 গুণন 20 ইকুয়াল 4000 গুণন u2, 0 0 আউট। তাহলে 4 দেখালে 5, তাহলে u2 এর মান বের হবে 25। ঠিক আছে, তাহলে 25 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হবে 25 মিটার পার সেকেন্ড। 1200 কেজি ভরের একটা গাড়ি এত বেগে চলছিল, অতবার গাড়িতে এত কেজি ভরের একটি স্থির গাড়িকে ধাক্কা দিল, ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত হয়ে এত মিটার পিছলায় থেমে গেল, বাধাদানকারী বলের মান কত? বাপ, অনেক বড় অঙ্ক। আচ্ছা, অঙ্কটা করি আমরা। 1200 কেজি ভরের একটা গাড়ি এত দূরত্বে চলছিল, তাহলে আমাদের m1 এর মান হচ্ছে 1200, কত বেগে চলছিল? 20 বেগে চলছিল। অতঃপর 800 কেজি ভরের স্থির গাড়িকে ধাক্কা দিছে, তাহলে যাকে ধাক্কা দিছে তার ভর হচ্ছে 800, বাট তার বেগ ছিল 0, স্থির ছিল। ধাক্কার পর দুটি একত্রিত হয়ে চলেছে, একত্রিত হয়ে কত বেগে চলেছে এটা প্রশ্নে দেওয়া নাই, কিন্তু একত্রিত হয়ে চলেছে এটা তারা বলেছে। তো একত্রিত হয়ে দুইজন মিলে চলছে, তো একত্রিত হওয়ার মুহূর্তে যেটা বেগ, পরবর্তী ঘটনার ক্ষেত্রে সেটা আদিবেগ হিসাবে কাজ করবে। এরপর 120 মিটার যাইতে যাইতে সে থেমে গেছে, বাধাদানকারী বলের মান কত? তাহলে এইটুক জায়গা থেকে আমরা ত্বরণটা যদি বের করতে পারি, তাহলে আমরা F সমান ma দিয়ে বাধাদানকারী বলটাও পেয়ে যাব, কারণ এখানে বস্তুর মন্দন হয়েছে, তার মানে থেমেছে, তাহলে থামতে কতটুকু বল সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই যে 100 মিটার পর থেমেছে, 120 মিটার পর, 120 মিটারের আগে গাড়ি দুটি ধাক্কা লেগেছিল, ধাক্কা লাগার পর তারা মিলিতভাবে চলছিল, এই মিলিত বেগটা হচ্ছে এই 120 মিটার ঘটনার আদিবেগ, এবং 120 মিটার পর সে থেমে গেছে। তাহলে আমরা আগে মিলিত বেগটা বের করি।
মিলিত বেগটা হচ্ছে m1u1 প্লাস m2u2 ভাগ m1 প্লাস m2। তাহলে m1u1 কত 1200 গুণন 20, m2u2 কত 0, u2 0 মানে গুণফল পুরাটা 0 ভাগ 1200 যোগ 800। তাহলে 1200 গুণন 20 ভাগ 1200 800 2000, এই 0 আউট 0 0 আউট, 2 দিয়ে আউট, তাহলে 12। তাহলে এই ঘটনার এটা হচ্ছে আমাদের আদিবেগ। তাহলে আমরা এই অবস্থায় ত্বরণ বের করি, আমরা এই সূত্র থেকে ত্বরণ বের করে নেব। তাহলে ভি কত 120 মিটার পর থেমে গেছে, 120 মিটার আগে তারা মিলিত অবস্থায় ছিল, তখন বেগ কত ছিল 12, 2 গুণন 120। আচ্ছা, তাহলে মাইনাস 12 গুণন 12, এইটুকু জায়গা দেখো 2 গুণন 12 গুণন 10, ঠিক আছে। একটু আমি 120কে 2টা ভাগ করলাম, তাহলে একটা 12 কেটে গেল, 2 দিয়ে কাটলে 6, 6কে 10 দিয়ে ভাগ করলে 0.6। তাহলে বল কত, বল হলো F সমান ma। তো 2টা গাড়িতে একসাথে চলছে, দুইজনের মিলিত ভর হচ্ছে 1200 প্লাস 800 2000, আর ত্বরণ হচ্ছে মাইনাস 6/10, 0.6 মানে 6/10। তাহলে একটা 0 কেটে গেল, 6 দুগুণা 12 0 0 মাইনাস, তাহলে মাইনাস 1200 নিউটন। এখন যেহেতু ওরা প্রশ্নে বাধা দানকারী কথাটা উচ্চারণ করে ফেলেছে, সো আমার আর মাইনাস দেওয়ার দরকার নাই, তাহলে অ্যান্সার হবে 1200 নিউটন। 3 ধাপের ম্যাথ ভাবা যায়। তাহলে এগুলো যদি এমসিকিউতে আসে, বিজ্ঞান ও প্রযুক্তিতে কিন্তু এই ধরনের ম্যাথ দিয়ে দেবে। তো তোমাকে এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে পরীক্ষার হলে এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে কিন্তু কোনোভাবে তোমার আগে কারো করতে দেওয়া যাবে না, তোমাকে সবার আগে করতে হবে। আর বললাম যে বিষয়গুলো কমন, তুমি হয়তো ভাবছো যে ভাই এত বড় ম্যাথ তো কেউ পারবে না, কেউ না কেউ ঠিকই পারবে। সো তোমাকে যেগুলো কমন বিষয়, মানে এগুলো বারবার আসছে, সো ওই বিষয়গুলোর স্পিড অনেক বাড়াই করতে হবে। আচ্ছা, 1100 কেজি ভরের একটা গাড়ি এত বেগে আনুভূমিক রাস্তা দিয়ে চলছিল, 100 কেজি ভরের গাড়ি থেকে বাইরে পড়ে, ও মামা, ভরের একটি বস্তু গাড়ি থেকে পড়ে গেল। মানে এর আগে যেমন বালু পড়ছিল, এবার একটা বস্তু পড়ে গেছে, কারণ আগে ভর বেশি ছিল, এখন ভর 100 কম হবে। গাড়ির বর্তমান বেগ কত, একবারে সেম টু সেম, যে আগের ভর বেগ আর পরের ভর বেগ কী হবে, সমান হবে। তাহলে আগের ভর কত ছিল 1100, আগে বেগ কত ছিল 50, পরে ভর কত 100 কী হয়ে গেছে, পড়ে গেছে। তাহলে এখন আছে কত 1100 মাইনাস 100, তাহলে বেগ কত হবে বের হয়ে যাবে। তাহলে ওই 100 কেজি ভরের বস্তু পড়ার আগের ভরবেগ আর 100 কেজি পড়ে যাওয়ার পরে গাড়ির ভরবেগ সমান হবে। তাহলে 1100 গুণন 50 ইকুয়াল 1000 ইন্টু u2, তাহলে 0 0 0 0 0 0 55, তাহলে 55 মিটার পার সেকেন্ড। যদি বন্দুকের ভর গুলির ভরের 100 গুণ হয়, বন্দুকের ভর গুলির ভরের 100 গুণ হয়, তবে বন্দুকের পশ্চাৎ বেগ গুলির বেগের কত গুণ হবে? বন্দুকের পশ্চাৎ বেগ গুলির বেগের কত গুণ হবে? তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ গুলির বেগের কত গুণ হবে এটা বের করতে বলেছে। তো আমরা কি জানি mv ইকুয়াল মাইনাস mv। তো যেহেতু পশ্চাৎ বেগ কথাটা উচ্চারণ করে ফেলেছে, সো আমাদের মাইনাস নিয়ে মাথা খাওয়ানোর দরকার নাই। তাহলে v ভাগ u মাইনাস m ভাগ m, তাহলে মাইনাস m বরাবরের মান হচ্ছে 100 গুণ, তাহলে 1/100 গুণ, তাহলে 1/100 গুণ। স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো রুমার কাছে নয়ন এত কেজি ভরের একটা বল ছুড়ে দিল। স্কেটিং জুতা তোমরা দেখবা
যে বরফের উপরে কিছু জুতা পরে মানুষজন খেলাধুলা করে, মানে জুতাটা বরফের উপর পিছলাই যায়, এই টাইপের জিনিস। তো স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো রুমার কাছে এত কেজি ভরের একটা বল সরে, রুমার ভর এত কেজি, বলটি লোফার সাথে সাথে রুমা এত বেগে গতিশীল হয়, নয়নের ভর এত, রুমার বল ধরার সময় বলের বেগ কত ছিল। আচ্ছা, অনেকগুলো তথ্য। যখন এতগুলো তথ্য থাকবে তখন আমরা মূল ঘটনায় যাব। স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো রুমার কাছে নয়ন এত কেজি ভরের একটি বল ছড়ে, তো এটা কার ভর? বলের ভর। তাহলে বলটা এত কেজি ভরের, তাহলে বলটা কত বেগে ছুঁড়েছে দেওয়া নেই। আচ্ছা, ওটাই তো চেয়েছে। তাহলে মানে আমরা বলটার ভর ধরছি, ধরার কিছু নাই, প্রশ্ন দেওয়াই আছে এত কেজি। বলটার আদি বেগ কত? উই ডোন্ট নো। আচ্ছা, রুমার দেখো, স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো রুমা, রুমার ভর কত? রুমাকে আমি 2 নাম্বার ধরলাম, রুমার ভর হচ্ছে 48 কেজি। রুমার বেগ কত? তাহলে রুমার আদি বেগ হচ্ছে 0, দাঁড়ানো ছিল। বলটি লোফার সাথে সাথে, বলটি লোফার সাথে মানে কি ধরার সাথে সাথে, বলটা লুফে নেওয়ার সাথে সাথে রুমা এত বেগে গতিশীল, মানে এই যে বলটা যখন আমি ছুঁড়ে মারলাম রুমার দিকে, রুমা ধরে ফেললো, ধরে পিছিয়ে গেল। তো দুইজন একসাথে আছে না, বল আর রুমা, তার মানে এটা হচ্ছে মিলিত বেগ ভি। সেটার মান কত? 0.32। নয়নের ভর এত কেজি, নয়নের ভরে আমার কোনো কাজ নেই, দেখছো আজের একটা ভর দিয়ে রাখছে, তুমি ভাববে এটা কোথায় ব্যবহার করবো, এর কোনো কাজ নেই। এখন বিষয়টা হচ্ছে যে নয়ন বলটা এভাবে দিয়েছে, রুমা ধরেছে, রুমা ধরার আগে স্থির ছিল, বাট বলটা যখন ওর কাছে ছুঁড়ে দিছে, ধরেছে, ধরে হয়তো বা পিছিয়ে গেছে। তো বল সহ রুমার বেগ ছিল এত। তাহলে এই ইউটা বের করতে হবে। কাহিনী সিম্পল, সরাসরি ভরবেগের সংরক্ষণ সূত্র, যে বল ধরার আগে দুইজনের ভরবেগ আর বল ধরার পর দুইজনের ভরবেগ। তাহলে M1 3.3, U1 জানি না, M2 48, U2 0, U2 0, তাহলে এটা পুরোটা 0 হবে। এখানে ভি যদি আমি কমন নিই, তাহলে 0.32 কমন নিলাম, M1 হচ্ছে 3.3 প্লাস 48, তাহলে 3.3 U1 ইকুয়াল টু 0.32 ইন্টু, দেখো 48, 49, 50, 51.3, তাহলে U1 ইকুয়াল 0.32 51.3 ভাগ 3.33। এই যে অঙ্কটা তুমি যদি এই পর্যন্ত নিয়ে আসতে পারো, তোমার কাজ কিন্তু শেষ। আর এই টাইপের ম্যাথ বুঝতে পারছো, যেগুলো রিটেনে দেওয়ার মতো একটা ম্যাথ। আর যদি রিটেন না হয় তাহলে এরকম আজে বাজে ক্যালকুলেশন দিবে না। তো তারপরও যদি দেয়, কিভাবে করব? এমসিকিউ তো দেওয়ার কথা না, আর রিটেন হলে আমি এভাবেই অ্যান্সার রেখে দেবো, এরপর আমি এক লাইনও আগাবো না, এখানে অ্যান্সার লিখে দেবো। আচ্ছা, আর যদি এমসিকিউ হয় তাহলে সম্ভাব্য কাছাকাছি অ্যান্সারটা বের করতে হবে। তা দেখো, এটা 32, এটা 33, তার মানে 1 কাইন্ড অফ 1। তবে এখানে পয়েন্ট আছে 1 ঘর পর, এখানে পয়েন্ট আছে 2 ঘর আগে, মানে 1 ঘরের আগে, এখানে 2 ঘরের আগে। তার মানে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট। তো এটা যদি 1 হয়ে যায়, আমাদের নর্মালি অ্যান্সার কিন্তু হইতো এটা, এই দুটো যদি কেটে 1 হয়ে যেত। কিন্তু এখানে 1 ঘর আগে পয়েন্ট বেশি আছে এর তুলনায়, তাহলে আমরা এখানে পয়েন্টটাকে 1 ঘর আগায় দেবো, 5.13। তাহলে আমাদের সম্ভাব্য অ্যান্সার হচ্ছে 5.13। আচ্ছা, তাহলে এই পয়েন্ট 2 ঘর থাকার কারণে একটা তো এর দ্বারা নষ্ট হবে, আর একটা পয়েন্ট থেকে যাবে, যেটা আমি একে দিয়ে দিলাম। ঠিক আছে, গুণ করলে পয়েন্ট দুজন নিয়ে নেয়। তো আমাদের অ্যান্সারটা 5.13, সর্বোচ্চ কাছাকাছি। রিটেন হইলে আমরা এই ঝামেলায় যাব না, এমসিকিউ হইলে দেখবো কোনটা 5.13 কাছাকাছি। এত কেজি ভরের গাড়ি এত বেগে বিপরীত দিক হতে এসে এত কেজি ভরের আরেকটি গাড়িকে ধাক্কা দেয়, সংঘর্ষের গাড়িটি থেমে যায়, সংঘর্ষের গাড়িটি থেমে যায়। দ্বিতীয় গাড়ির গতিবেগ কত ছিল? তার মানে এই ম্যাথ আমার আর করে দেওয়া উচিত না, আমি শুধু ডাটাগুলো উঠাই দিয়ে ছেড়ে দেবো। এত কেজি ভরের একটা গাড়ি, এত কেজি ভরের একটা গাড়ি এত আদিবেগ নিয়ে আসছিল, বিপরীত দিক হতে এসে, আচ্ছা, এত কেজি ভরের আরেকটি গাড়িকে ধাক্কা দেয়।
আরেকটা গাড়ি একে ধাক্কা দিছে, এর ভর হচ্ছে 30 কেজি, এর বেগ কত, এর বেগ দেওয়া নেই। আচ্ছা, দিয়ে সংঘর্ষে গাড়িটি থেমে যায়। তাহলে প্রথম গাড়িটা থেমে গেছে, দ্বিতীয় গাড়ির গতিবেগ কত ছিল, ইউটিটা কত ছিল। সংঘর্ষে গাড়িটি থেমে যায়, তার মানে দুইজন বিপরীত দিক থেকে এসে ধাক্কা দিয়ে থেমে গেছে দুইজনই, তার মানে মিলিত বেগ, বাট সেটা 0। তাহলে 90 কেজি ভরের একটা গাড়ি এত বেগে বিপরীত দিক থেকে এসেছে, 300 কেজি ভরের আরেকটা গাড়িকে ধাক্কা দিছে, সংঘর্ষের পর তারা থেমে গেছে। তাহলে সংঘর্ষের পর গাড়িটি থেমে গেছে, দ্বিতীয় গাড়ির বেগ কত ছিল। তো সিম্পল বিষয়, ধাক্কার আগে তাদের ভরবেগ আর ধাক্কার পরে তাদের ভরবেগ ইকুয়াল, মানে ধাক্কার আগে দুইজনের আদি ভরবেগ আর ধাক্কার পর, এটা তো ইকুয়াল হবে। তাহলে m1 হচ্ছে 90 গুণন 10, 30 গুণন u2, এগুলো তো দুইটাই 0। তাহলে 30 u2, 900 পাশে গেলে -900, u2 হচ্ছে -30। তো এখানে আমরা অ্যান্সার লেখার সময় মাইনাসটা দেবো না। কেন দেবো না? কারণ বলে দিছে বিপরীত দিক থেকে আসছে। সো বিপরীত দিক থেকে আসছে বলে তো একজনের আদিবেগ প্লাস আরেকজনের মাইনাস হবেই। তাহলে অ্যান্সার হবে 37। এত ওজনের একটা গোলক এত বেগে গড়িয়ে যাচ্ছে বিপরীত দিক হতে, মানে এত ভরের ওজন একটি বুলেট, গোলকটিকে বিদ্ধ করলে বুলেট বিদ্ধ গোলকটির গতি কত হবে। তার মানে এটা সোজা হিসাব, একটা মানে গোলক যাচ্ছিল, ওকে গুলি করা হয়েছে, তারপর তারা পাখির মতো মিলিতভাবে চলছে। সো এই অঙ্কটা আমি আর করে দিচ্ছি না, এই অঙ্কটা তোমরা নিজ দায়িত্বে করবা। আচ্ছা, এত কেজি ভরের একটা বস্তু এত বেগে, এত কেজি ভরের অপর একটা বস্তু এত বেগে চলাকালীন যুক্ত হলো, তার একত্রে কত বেগে চলো। আচ্ছা, যুক্ত হলো। 4 কেজি ভরের একটা বস্তু এত বেগে এত কেজি ভরের অপর একটি বস্তু, আচ্ছা, একত্রে কত বেগে চলবে। তাহলে মিলিত বেগ বের করতে বলেছে। তাহলে m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। দেখো, যখন মানগুলো ভেক্টর আকারে দেওয়া থাকবে, খেয়াল রাখবা ভেক্টর কিন্তু আগেই ভেঙে নিয়ে কাজ করা যাবে না, ভেক্টর অবস্থাতে আগে ক্যালকুলেশন করতে হবে। তাহলে m u, তাহলে 4 দুগুণে 8 i, 3 4 12 j, প্লাস টুপি দিচ্ছি না, টুপি দিন মানে রিটার্ন হলে অবশ্যই দিবা, এমসি করলে দেওয়ার দরকার নেই। এত ভরের আরেকটা বস্তু এত বেগে, তাহলে 6 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা হচ্ছে 6 গুণন -4 -24 -24 i, 6 6 36 -36 j ভাগ 6 আর 4 10। তাহলে 8 -24, 24 থেকে 8 বাদ দিলে কত হবে, 8 8 16 হবে। তাহলে -16 i, 36 থেকে 12 বাদ দিলে 24 j বাই 10। তাহলে -1.6 i -2.4 j। এখন ফাইনালি